আব্বু, আমি ঈশানকে বিয়ে করতে চাই। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমাদের 2 বছরের সিরিয়াস সম্পর্ক চলছে। তুলি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কার সামনে দাঁড়িয়ে এসব আজে বাজে কথা বলছো সেটাকে বুঝতে পারছো? পুরো ঘর ভর্তি মেহমান আর তুমি এমন একটা ফালতু কথা বললে। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি আব্বু, তাই আমার মনে বিন্দুমাত্র আফসোস নেই। আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি একবার যেটা বলি সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার কথা বদলানোর ক্ষমতা কারণ নেই। আমি যেহেতু বলেছি আমি ঈশানকে বিয়ে করব, তার মানে আমি ওকেই বিয়ে করব। তুলি আপু, আপনি কি বলছেন এসব? আপনি কি পাগল হলেন নাকি? আজকে এখন আপনার বিয়ের কথা চলছে আর আপনি হুট করে আমার নাম এভাবে সবার সামনে কেন বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক বলেছি ঈশান, আজকে আমার বিয়ে বলেই তো বলছি। আজকেও যদি আমি চুপ করে থাকি তবে আমি খুব ভালো করে জানি তোকে আর কখনোই পাবো না। তোকে হারানোর ভয় আমার অনেক। কিন্তু আপু, আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার থেকে বয়সে 2 বছরের ছোট? আমি এখনো পড়াশোনা করছি। আপনি বড় হয়ে আমার মতো একটা ছোট ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলতে পারেন? লোকে শুনলে কি বলবে? শোন ঈশান, ভালোবাসা কখনো বয়স দেখে হয় না। আমি তোকে ভালোবাসার আগে নিশ্চয়ই তোর বয়স মেপে তোকে ভালোবাসিনি। বয়সটা এখানে কোনো সমস্যাই না। অনেক হয়েছে তুলি, আমি আর তোমার একটা বাজে কথা শুনতে চাই না। তুমি কি একদম মাথা খারাপ করে ফেলেছো? এখন যদি তোমার এই বিয়েটা ভেঙে যায় তবে আমি এই সমাজের মানুষের কাছে মুখ দেখাবো কি করে? আমার কি কোনো ইজ্জত নেই? আব্বু, তুমি একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, আমি যদি তোমাকে সরাসরি না বলে বাড়ি থেকে পালিয়ে যেতাম তবে কি তোমার সম্মানটা থাকতো? আমি চাই না তোমার কোনো অসম্মান হোক। এই জন্য আমি সবার সামনেই বুক ফুলিয়ে বলছি, আমি ঈশানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। যদি ঈশানের সাথে আমার বিয়ে দাও তবেই আজকে এই বাড়িতে সানাই বাজবে, আর না হলে কোনো বিয়েই হবে না। কথাটি বলে তুলি আর 1 সেকেন্ড সেখানে না দাঁড়িয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। ড্রয়িং রুমে তখন মূর্তির মতো দাঁড়িয়ে রইল তুলির পরিবার আর ঈশানের পরিবার। তুলির বাবা আর ঈশানের বাবা ছোটবেলার বন্ধু। সেই সূত্রে তুলি আর ঈশান ছোটবেলা থেকে একসাথে মারপিট করে বড় হয়েছে। তুলির বাবা তার বিজনেস পার্টনারের ছেলের সাথে তুলির বিয়ে প্রায় ঠিক করে ফেলেছিলেন। পাত্রপক্ষ তুলিকে দেখে খুব পছন্দ করেছিল, কিন্তু তুলি হুট করে সবার সামনে এমন বোমা ফাটালো যে সবাই পাথর হয়ে গেল। কারণ কখনোই ঈশানকে দেখে মনে হয়নি তাদের মধ্যে এমন কোনো প্রেমের সম্পর্ক চলছে। সবাই যখন এসব কথা ভাবতে ব্যস্ত তখন ঈশান মনে মনে ভাবছে অন্য কথা। সে তো কখনো তুলিকে ভালোবাসার কথা বলেনি, আবার তুলিও তাকে কোনোদিন ভালোবাসার কথা জানায়নি। বন্ধু, আমি এখন কোথায় মুখ লুকাবো? আমার বিজনেস পার্টনার তো তার ছেলেকে নিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। যাওয়ার আগে যা তা শুনিয়ে দিয়ে গেল আমাকে। আমার সারা জীবনের কামানো মান সম্মান সব আজ এই মেয়েটা ধুলোয় মিশিয়ে দিল। শান্ত হও বন্ধু, পরিস্থিতি এখন আমাদের হাতের বাইরে চলে গেছে। চারদিকে আত্মীয় স্বজন গিজগিজ করছে। ঘরোয়া অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সবাই তো চলে এসেছে। এখন যদি বিয়ে না হয় তবে কাল সকালেই পুরো শহরে রটে যাবে। তোমার মেয়ে বিয়ের আসর থেকে অন্য ছেলের জন্য উঠে গেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুলি এমন একটা কাজ করবে। ও তো ছোটবেলা থেকেই জেদি, কিন্তু এতটা কাণ্ডজ্ঞানহীন কবে হলো? আর ঈশানের সাথে ওর সম্পর্ক আমরা তো গুণাক্ষরে কিছু টের পাইনি। ভাবি, আপনি একা নন, আমিও তো আকাশ থেকে পড়েছি। ঈশান তো এখনো বাচ্চা ছেলে, ওর তো এখনো পড়ার বয়স। ও এসবের মধ্যে কিভাবে জড়ালো আমি ভেবেই পাচ্ছি না। আব্বু, তোমরা কি পাগলের মতো কথা বলছো? তোমরা কি সত্যি তুলি আপুর কথা বিশ্বাস করে নিলে? আমি বলছি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি ওকে কোনো দিন ভালোবাসিনি। ও কেন এমন মিথ্যা কথা সবার সামনে বলল আমি নিজেও জানি না। আমি এই বিয়ে করতে পারবো না। চুপ কর ঈশান, একদম একটা কথাও বলবি না। পরিস্থিতি কতটা ভয়াবহ সেটা তুই বুঝছিস না। তুলি সবার সামনে তোর নাম নিয়েছে। এখন যদি তুই না করিস তবে তুলির বাবার সম্মান তো যাবেই, সাথে আমাদের পরিবারকেও লোকে ছি করবে। বলবে তুই বেটার জীবন নষ্ট করে এখন হাত ধুয়ে নিচ্ছিস। কিন্তু আব্বু, এটা তো অন্যায়। আমি কেন একজনের মিথ্যে জেদের বলি হব?
তুলি আপু আমাকে ফাঁসিয়েছে। আমি ওকে আজকেই জিজ্ঞেস করব ও কেন এমনটা করলো। আমি ওকে বিয়ে করে নিজের জীবনটা নরক বানাতে পারবো না। ও আমার থেকে 2 বছরের বড়। ও আমাকে শাসন করে আর এখন বলছে ও নাকি আমাকে ভালোবাসে। হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। ঈশান বাবা, আমি জানি তোমার উপর দিয়ে অনেক বড় ধকল গেছে, কিন্তু আমার দিকটা একবার ভেবে দেখো। আমার মেয়েটা ঘর থেকে বের হচ্ছে না। ও বলেছে তুমি না হলে আত্মহত্যা করবে। এখন কি আমি আমার বন্ধুর ছেলের উপর ভরসা করতে পারি না? আমাদের 2 পরিবারের মান সম্মান এখন তোমার হাতে। ঈশান বাবা, তুমি রাজি না হলেও আজ এই বাড়িতে একটা অঘটন ঘটে যাবে। তুলি যা জেদি মেয়ে, ও সত্যিই নিজেকে শেষ করে দিবে। আমরা কি পারি না এই বিপদটাকে সামলে দিতে? তুমি যদি এখন বিয়ের পিড়িতে না বসো তবে আমরা কারোর কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু ভাইজান, ঈশান তো এখনো ছোট। ওর কেরিয়ার, ওর পড়াশোনা সব কিছুর কি হবে? একটা সংসার সামলানোর ক্ষমতা কি ওর হয়েছে? তুলি তো ওর বড়, ও কি ঈশানকে মেনে নিতে পারবে? আমি কথা দিচ্ছি বোন, ঈশানের পড়াশোনা বা ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না। সব দায়িত্ব আমার। শুধু আজকের দিনটা আমাদের বাঁচিয়ে নাও। আত্মীয়রা বাইরে কানাঘুষা শুরু করেছে। এখনই কিছু একটা না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মা, তুমিও আব্বুর মতো কথা বলছো? তোমরা কি আমাকে বলির পাঠা বানাচ্ছ? তুলি আপু একটা জেদ ধরলো আর আমি সেটা মেনে নেব? আমি তো পড়াশোনা করতে চাই। আমি এখন কেন এই ঝামেলায় জড়াবো? আমার তো এখনও দাড়ি গোফি ঠিকমতো গজায়নি, আর তোমরা আমার বিয়ে দিচ্ছ। ঈশান, তুই কি চাস তোর বাবার সম্মান রাস্তায় গড়াগড়ি খাক? তুলির বাবা আমার কতদিনের বন্ধু তুই জানিস না? আজকের দিনে বন্ধুকে কি আমি এই বিপদে ফেলে চলে যাব? তুই যদি আজ বিয়েটা না করিস তবে আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি তোকে ত্যায্য পুত্র করব। আব্বু, তুমি আমাকে ত্যায্য করার ভয় দেখাচ্ছ শুধু এই আজগুবি একটা কারণে। তুলি আপু ড্রয়িং রুমে নাটক করলো আর দোষ হলো আমার। এটা কোন ধরনের বিচার? বাবা ঈশান, রাগ করো না। তুমি একটু শান্ত হয়ে ভাবো। তুলি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে। ও হয়তো গুছিয়ে বলতে পারেনি। আজ এই বিপদের সময় তুমি যদি পাশে না দাঁড়াও তবে আমরা তো মরেও শান্তি পাবো না। ঠিক আছে ভাইজান, আপনারা যখন এত করে বলছেন আর সম্মানের প্রশ্ন যখন জড়িয়েই আছে, ঈশান বিয়েটা করবে। আমি ওকে রাজি করাবো, কিন্তু তুলি যেন পরে ঈশানকে কষ্ট না দেয় সেই প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে। আমি কথা দিচ্ছি বোন, তুলি যদি ঈশানকে কোনোদিন অসম্মান করে তবে আমি ওর মুখ দেখব না। তুমি শুধু কাজে ডেকে আনার ব্যবস্থা করো। এখনই কাবিনটা সারতে হবে। তোমরা তো আমার মতামত শুনলেই না। আমি বারবার বলছি আমি ওকে বিয়ে করতে চাই না। ও একটা আস্ত হিটলার। ও আমাকে সারা জীবন কান ধরে নাচাবে। আমি কিছুতেই এই বিয়েতে সই করব না। তুই সই করবি কিনা সেটা আমি দেখছি। টেনে হিচড়ে তোকে কাজী সাহেবের সামনে নিয়ে যাব। সম্মানের চেয়ে বড় কিছু নেই এই পৃথিবীতে। যা এখন নিজের ঘরে গিয়ে তৈরি হ। ঈশান রাগে ফোঁস করতে করতে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। ও বিশ্বাসই করতে পারছে না ওর নিজের বাবা মা ওকে এমন বিপদে ঠেলে দিচ্ছে। ড্রয়িং রুমে তখন উৎসবের আমেজ ফিকে হয়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আত্মীয়রা সবাই বলি করছে, বা বন্ধুর ছেলেকেই তবে জামাই করছে। কাজী সাহেবকে খবর দেওয়া হয়েছে। বাড়ির পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে। সবাই যখন তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন সারছে তখন তুলি নিজের ঘরে বসে আয়নার সামনে নিজেকে দেখছে আর হাসছে। ওর পরিকল্পনা কাজে লেগেছে। ও জানতো ওর বাবা আর ঈশানের বাবার বন্ধুত্বের সুযোগ নিলে এই বিয়েটা কেউ আটকাতে পারবে না। বন্ধু, তুমি একদম চিন্তা করো না। ঈশান রাগ করে বাড়িতে গেছে ঠিকই, কিন্তু আমার অবাধ্য হবে না। বিয়ে আজকেই হবে এবং এই মুহূর্তেই হবে। আমি কথা দিচ্ছি। আমি জানি বন্ধু, তুমি আমার মান সম্মান রাখবে, কিন্তু সমাজ তো অনেক কিছু বলছে। আত্মীয়রা কানাকানি করছে যে পাত্রপক্ষ চলে গেল কেন। এখন যদি ঈশানকে নিয়ে তাড়াতাড়ি না আসো তবে আমি হার্ট অ্যাটাক করব। তুমি ঘাবড়িও না। ঈশানের মা এক্ষুনি বাড়িতে যাচ্ছে ওকে শান্ত করতে। আমাদের বাড়ি তো একদম পাশেই। তুমি কাজী সাহেবকে বসিয়ে রাখো, আমরা 20 মিনিটের মধ্যেই ঈশানকে নিয়ে আসছি। আমি যাচ্ছি ভাইজান। ঈশান ছেলেটা একটু জেদি ঠিকই, কিন্তু ওর মনটা অনেক নরম। আমি ওকে বুঝিয়ে রাজি করাবো। আপনারা আয়োজন শুরু করেন। ঈশান, দরজা খোল বাবা, তোর সাথে আমার জরুরি কথা আছে। তুই এভাবে পালিয়ে এসে সমস্যার সমাধান করতে পারবি না। মা,
আমি দরজা খুলবো না। তোমরা সবাই মিলে আমার সাথে অন্যায় করছো। তুলি আপুর ওই মিথ্যে নাটকে কেন তোমরা আমাকে জড়াচ্ছ? আমি কি ছোট বাচ্চা যে যখন যা বলবে তাই শুনবো? ওরে পাগল ছেলে, তুই কি বুঝেছিস না পরিস্থিতি কতটা খারাপ? তুলির বাবা আমার ভাইয়ের মতো, ওনার ইজ্জত এখন তোর হাতে। তুই যদি না করিস তবে ওনারা কাল সমাজে মুখ দেখাবে কি করে? তো অন্যের ইজ্জত বাঁচাতে কি আমার জীবনটা বিসর্জন দিতে হবে মা? তুলি আপু আমাকে সারা জীবন হুকুম করে এসেছে। ও আমাকে মানুষই মনে করে না, আর এখন ও বলছে ও আমাকে ভালোবাসে। এটা কি মগের মূল্যক? শোন ঈশান, তুলি মেয়েটা হয়তো একটু অন্যরকম, কিন্তু ও তোকে ছোটবেলা থেকেই আগলে রাখে। আজ হয়তো আবেগের বশে সবার সামনে এমনটা বলে ফেলেছে, কিন্তু তুই যদি আজ না করিস তবে দুই পরিবারের বন্ধুত্ব সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তোর বাবা কিন্তু তোকে ত্যায্য করার কথা বলেছে, ওটা উনি ঠাট্টা করে বলেননি। তার মানে তোমরা সবাই মিলে আমাকে ব্ল্যাকমেইল করছো? আমি কি পড়াশোনা করব না? আমার কি কোনো স্বপ্ন নেই? 19 বছর বয়সে কেউ বিয়ে করে মা? বন্ধুরা শুনলে হাসবে। কেউ হাসবে না বাবা, তোর পড়াশোনা যেমন চলছে তেমনই চলবে। শুধু একটা সই করে তুলিকে এই আপদ থেকে বাঁচা। মা হিসেবে আমি তোকে অনুরোধ করছি, তুই কি তোর মায়ের কথা রাখবি না? মা, তুমি আবেগের কথা বলে আমাকে দুর্বল করছো। আমি জানি তুলি আপু কেন এটা করেছে। ও হয়তো ওই পাত্রকে পছন্দ করেনি, তাই আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাকে বলির পাঠা বানাচ্ছে ও। যাই হোক না কেন, এখন তো আর ফেলার পথ নেই। আত্মীয় স্বজন সবাই ও বাড়ি ভিড় করেছে, কাজী সাহেব বসে আছেন। তুই যদি এখন না যাস তবে কাল থেকে আমাদের এই পাড়ায় থাকা মুশকিল হয়ে যাবে। চল বাবা, তৈরি হয়ে নে। ঠিক আছে মা, তোমরা যখন এটাই চাও তবে তাই হবে। আমি বিয়েটা করছি, কিন্তু মনে রেখো এই বিয়ের পর যদি আমার জীবনে অশান্তি শুরু হয় তবে তার জন্য তোমরা সবাই দায়ী থাকবে। আর তুলি আপুকে আমি সহজে ছাড়বো না। ও আমাকে যে জালে ফাঁসিয়েছে তার শোধ আমি নেবই। আমার লক্ষ্মী ছেলে, আমি জানতাম তুই আমাদের কথা ফেলবি না। তুই তৈরি হ, আমি তোর বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে বর আছে। ঈশানের মা হন্তদন্ত হয়ে নিজেদের বাড়িতে ঢুকে দেখলেন ঈশান ঘরের দরজা বন্ধ করে বসে আছে। অনেক ধাক্কাধাক্কির পর ঈশান দরজা খুলে বেরিয়ে আসে এবং তাদের মধ্যে অনেকক্ষণ তর্কাতর্কি চলে। অবশেষে মা ও বাবার সম্মানের কথা ভেবে এবং ত্যায্য করার ভয়ে ঈশান বিয়েতে রাজি হয়। ঈশান মুখ অন্ধকার করে আলমারি থেকে একটা সাদা পাঞ্জাবি বের করলো। ওর চোখে তখন জল আর মুখে রাজ্যের বিরক্তি। ও বুঝতে পারছে না কয়েক ঘন্টার মধ্যে ওর জীবনটা কিভাবে বদলে গেল। এদিকে পাশের বাড়িতে তুলির বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আত্মীয়দের জানানো হলো যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং ঈশানই প্রকৃত পাত্র। পুরো বাড়িতে নতুন করে সাজ রব পড়ে গেল, অথচ কেউ জানতো না এই অসম আর জোর করে বিয়ের পরিণাম কি হতে চলেছে। তুলিতে ড্রয়িং রুমে এখন গিজগিজ করছে মানুষ। মাঝখানে টেবিল সরিয়ে সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে। কাজী সাহেব বড় একটা খাতা নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। চারিদিকে আত্মীয়রা সবাই ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ আগে যাকে বর হিসাবে সবাই দেখেছিল সে নেই, এখন সেখানে বর্ষে যে বসে আছে পাশের বাড়ির 19 বছরের ছেলে ঈশান। ঈশানের পরনে একটা সাধারণ সাদা পাঞ্জাবি, মুখটা একদম শুকিয়ে গেছে। ঠিক সেই সময় ওপর তলা থেকে তুলিকে নিচে নামিয়ে আনা হলো। তুলি লাল শাড়ি পরেছে, তার সাথে মুখে একটা জয়ের হাসি। সে আর চোখে ঈশানের দিকে তাকিয়ে হাসছে। কাজী সাহেব, আপনি আর দেরি করবেন না, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে ফেলুন, রাত অনেক হয়েছে, মেহমানদের খাওয়াতে তো হবে। ঠিক আছে, আমরা শুরু করছি। মহারানা কত টাকা দেবেন সেটা কি আপনারা ঠিক করেছেন? হ্যাঁ কাজী সাহেব, আমরা নিজেদের মধ্যেই সব কথা বলে নিয়েছি। আপনি শুধু কাগজটা তৈরি করুন, আমাদের কাছে মান সম্মানটাই বড়। আব্বু, মোহরানা দেওয়ার টাকা আমি কোথায় পাবো? আমার তো নিজের হাত খরচই নেই। আমাকে তোমরা কোন বিপদে ফেললে? তুলি আপুর হাসিটা দেখে তো আমার মনে হচ্ছে আমি এখনই এখান থেকে দৌড়ে পালাই। ও নিশ্চয়ই আমাকে ফাঁসানোর জন্য কোনো মতলব করেছে। কি রে পিচ্ছি, এত ঘামছিস কেন? একটু পরে তো আমি তোর বউ হতে যাচ্ছি, একটু হাসার চেষ্টা কর। আপনি কি পাগল হয়ে গেছেন তুলি আপু? আপনি জানেন
আপনি কি করছেন? আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, অথচ আপনি সবার সামনে মিথ্যে বললেন কেন? কেন আমাকে এভাবে আটকালেন? ওসব পরে বলবো, এখন চুপচাপ থাক। কাজী সাহেব কি বলছেন শোন। সই করার সময় যেন হাত না কাঁপে, সেটা মনে রাখিস। ঈশান আহমেদ, আপনি কি 3 লক্ষ টাকা মোহরানায় তুলি আক্তারকে স্ত্রী হিসেবে কবুল করে নিচ্ছেন? কবুল কবুল। ঈশান আস্তে করে কবুল বলল যে মনে হচ্ছিল ও বিপদে পড়ে এই কাজটা করছে, কিন্তু তুলির অবস্থা ছিল একদম উল্টো। ও যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। মেয়েদের ঘরে যখন তুলিকে নিয়ে যাওয়া হলো তখন ও বেশ আনন্দ নিয়েই কবুল বলল। ওর গলার আওয়াজ ড্রয়িং রুম পর্যন্ত শোনা গেল। আত্মীয় স্বজনরা এখন সবাই মোবারকবাদ দিতে শুরু করেছে, সবাই হাসি মুখে মিষ্টি খাচ্ছে, অথচ ঈশান কিছুই বুঝতে পারছে না। ওর মনে হচ্ছে ও কোনো গোলমেলে স্বপ্নের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, বড় একটা বিপদ কাটলো। ভাবি, তুলিকে কি এখন আমাদের বাড়িতে নিয়ে যাব, নাকি ও আজ রাত এখানেই থাকবে? না বোন, বিয়ে যখন হয়ে গেছে তখন আর দেরি করে লাভ নেই। তুলি আজকেই তোমাদের বাড়িতে যাবে। তোমরা তো আর পর নাও, আমাদের মেয়ে এখন তোমাদের ঘরের মানুষ। আব্বু এখনই নিয়ে যাবে মানে? আমার ঘর তো অগোছালো হয়ে আছে, আমি তো কিছুই গুছিয়ে রাখিনি। আর আমার কালকে কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। আমি কি এখন বিয়ে নিয়ে থাকবো নাকি পড়াশোনা করব? তুই কি চুপ থাকবি ঈশান? পড়াশোনা তো কাল সকালেও করতে পারবি। এখন বিয়ে হয়েছে, বউকে ঘরে তোলা তোর দায়িত্ব। আর একটাও কথা বলবি না। শোন পিচ্ছি, অ্যাসাইনমেন্ট নিয়ে একদম চিন্তা করিস না, আমি তো আছি। রাতে 2 জন মিলে লিখে ফেলবো। এখন চল শ্বশুরবাড়ি যাই। তুলি খিলখিল করে হেসে উঠল। সে হাসির মধ্যে অনেক দুষ্টামি লুকিয়েছিল। ঈশান অসহায়ভাবে সবার দিকে তাকালো, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। আত্মীয়রা সবাই বলাবলি করছে যে বড় বউ এখন থেকে ছোট বরকে শাসন করছে। কাজী সাহেব বিদায় নিলেন, আর 2 পরিবারের কান্নাকাটি ও হাসাহাসির মাঝখানে ঈশানকে তুলির হাত ধরে নিজেদের বাড়ির দিকে যেতে হলো। ঈশানের মনে হচ্ছে ও নিজের পায়ে হেঁটে কোনো বড় খাঁচাই ঢুকছে। ঈশানের ছোট ঘরটা আজ কোনো মতে সাজানো হয়েছে, বিছানায় কিছু গোলাপের পাপড়ি ছড়ানো। তুলি বিছানার এক কোণে জাঁকিয়ে বসে আছে, আর তার মুখে সেই রহস্যময় হাসিটা এখনো লেগে আছে। ঈশান দরজার সিটকিনি দিয়ে কটকট করে ভেতরে ঢুকলো। ওর মাথায় তখন রাগের আগুন জ্বলছে। ও পাঞ্জাবির হাতা গুটিয়ে তুলির একদম সামনে গিয়ে দাঁড়ালো। এবার থামুন তুলি আপু, এই যে ড্রয়িং রুমে নাটক করলেন, কাজী সাহেবের সামনে আমার জীবনটা বরবাদ করলেন, এখন বলেন তো এসবের মানে কি? আপনার এই বিজয়ের হাসির রহস্যটা কি? তুই কি ভুলে গেছিস যে তুই এখন বিবাহিত? এই বয়সে এত রাগ করলে তো প্রেশার বেড়ে যাবে রে পিচ্ছি। পিচ্ছি বলবেন না আমাকে, আমি এখন আপনার স্বামী। আপনি নিজে এই সম্পর্কটা টেনে এনেছেন। কেন করলেন এটা? আমাদের মধ্যে কোনোদিনও ভালোবাসার কথা হয়নি। আপনি কেন আব্বু আম্মুর সামনে ওইসব মিথ্যে কথা বললেন? মিথ্যে কেন হবে? আমি তোকে ভালোবাসি কি না সেটা তো আমি ভালো করেই জানি, আর তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা তো আমি তোকে দিয়ে বলিয়ে নিয়েছি। এটাকে বলে স্মার্টনেস, বুঝলি? ফাইজলামি করবেন না। আমি পরিষ্কার বুঝতে পারছি এর পেছনে অন্য কোনো কারণ আছে। ওই পাত্রকে পছন্দ হয়নি বলে আপনি আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, তাই না? আমাকে বিপদে ফেলে আপনার লাভ কি হলো? লাভ অনেক। ওই ছেলেটা আস্ত একটা লুচ্চা ছিল, ওটা তুই বুঝবি না। আর তোকে বিয়ে করা মানে হলো সারা জীবন আমার হাতের নাগালে রাখা। তুই তো আমার কথা মতোই চলবি, তাই না ঈশান? কখনোই না। আমি আপনার হাতের পুতুল নই। আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না। আপনি আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার সব নষ্ট করে দিলেন। 19 বছর বয়সে কেউ এভাবে বিয়ে করে? বন্ধুরা শুনলে আমাকে মুখে থুতু দেবে। বন্ধুরা কি বলবে তা নিয়ে আমি ভাবি না। আর পড়াশোনা তুই পড়বি, আমি তোকে পড়াবো। আমি তোর বউ হয়েও বড় আপুর মতো শাসন করব, এতে তোরই লাভ। বাহ, কি চমৎকার প্ল্যান! আপনি ভাবছেন আপনি যা বলবেন আমি তাই শুনবো? আপনি আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললেন আর আমি হাসি মুখে মেনে নেব? আপনি কি আমাকে এতটাই বোকা ভাবেন?
তুই বোকা না হলে কি আমার জালে এভাবে ধরা দিতিস? দেখলি তো, এক কথাতেই তোকে কবুল বলিয়ে নিলাম। তুই আসলে আমার অবাধ্য হতেই পারবি না। তুলি কথাগুলো বলে বেশ গর্বের সাথে হাসতে লাগলো, কিন্তু ঈশান খেয়াল করলো তুলি যখন কথাগুলো বলছিল তখনও বারবার ওর গলার চেনটা হাত দিয়ে ঘষছিল। ঈশান জানে তুলি যখন খুব নার্ভাস থাকে বা কোনো কিছু লুকাতে চায় তখনই ও এমন করে। ঈশান বুঝতে পারলো তুলি আসলে উপর থেকে শক্ত দেখলেও ভেতর থেকে বেশ দুর্বল হয়ে আছে। ওর মনে নিশ্চয়ই কোনো ভয় কাজ করছে। ঈশানের মনে এবার একটা ডেভিল বুদ্ধি খেলে গেল। ও হুট করে চুপ হয়ে গেল এবং ওর রাগী চেহারাটা বদলে একটা অদ্ভুত হাসি দিল। ও আচ্ছা, তার মানে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন এবং এখন আমি আপনার লিগ্যাল স্বামী? হ্যাঁ, তো তাতে তো সন্দেহ আছে নাকি? না না, সন্দেহ কেন থাকবে, বরং এখন আমার খুব আনন্দ হচ্ছে। আমি তো ভাবছিলাম আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু যেহেতু আপনি ভালোবাসার দাবি করেছেন তাহলে তো আমাদের স্বামী স্ত্রীর মতো থাকা উচিত, তাই না? ঈশান এবার আস্তে আস্তে তুলির দিকে এগোতে শুরু করলো। ওর মুখে একটা শয়তানি আর টেবিল মার্কা হাসি। তুলি একটু অবাক হয়ে বিছানায় পেছাতে লাগলো। তুই তুই এইভাবে হাসছিস কেন? আর আমার দিকে কেন আসছিস? দূরে গিয়ে দাঁড়া। কেন দূরে যাব বউ? তুমি তো বললে আমরা এখন একে অপরের স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হয়। যেহেতু তুমি এই বিয়েটা চেয়েছো তাহলে তো এখন আমার সব আবদার তোমাকে মেটাতে হবে। দেখ ঈশান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি জাস্ট তোকে বাঁচানোর জন্য, মানে ওই বিয়েটা ভাঙার জন্য এসব করেছি। তুই এত সিরিয়াস হোস না তো। সিরিয়াস কেন হব না? কাজী সাহেব তো সই করিয়ে নিয়েছেন। এখন তো আর আমি তোমার ছোট ভাই বা পিচ্চি নেই, এখন আমি তোমার সব কিছুর মালিক। এসো তো দেখি বউ হিসেবে তুমি কতটা সেবা করতে পারো। ঈশান, খবরদার বলছি, আর এক পাও এগোবি না। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কি হবে? বাড়ির সবাই জানে আমাদের 2 বছরের প্রেম। তারা ভাববে আমরা হয়তো একটু বেশিই খুশি। তুমি তো এই গর্ত খুঁড়েছো তুলি, এখন এই গর্তে তোমাকেই পড়তে হবে। দেখি তোমার কত সাহস। ঈশান একদম তুলির কাছে গিয়ে ঝুঁকে দাঁড়ালো। তুলির কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। যে মেয়েটা এতক্ষণ বিজয়ের হাসি হাসছিল সে এখন ঈশানের চোখের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। ঈশান বুঝতে পারছে ওর এই ডেভিল মার্কা চালটা একদম ঠিক জায়গায় লেগেছে। তুলির আত্মবিশ্বাস এখন একদম মাটির নিচে মিশে গেছে। বসার ঘরের নিস্তব্ধতা যেন ক্রমশ ভারী হয়ে উঠছিল। ঈশান তুলির খুব কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত জেদ আর মুখে সেই শয়তানি হাসি। তুলি বিছানার চাদরটা খামচে ধরে পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে। তার কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো ড্রেসিং টেবিলের আলোয় চিকচিক করছে। ঈশান লক্ষ্য করলো তুলির সেই বিজয়ী ভাবটা এখন আর নেই, বরং তার চোখের কোণায় একটা অজানা আতঙ্ক উঁকি দিচ্ছে। ঈশান বুঝতে পারলো তুলি যা কিছু করেছে তার পেছনে গভীর কোনো রহস্য আছে। সে এমনি এমনি নিজের জীবন আর ঈশানের জীবনকে বাজি ধরেনি। ঈশান এবার তার ডেভিল মার্কা হাসিটা থামিয়ে খুব শান্ত অথচ গম্ভীর গলায় বলতে শুরু করলো। কি হলো তুলি আপু, আপনি তো অনেক সাহসী ছিলেন। ড্রয়িং রুমে তো বেশ বুক ফুলিয়ে বললেন আমাকে ভালোবাসেন। এখন আমার কাছাকাছি আসতেই আমার দম বন্ধ হয়ে আসছে কেন? আপনি কি ভেবেছিলেন আমি সারা জীবন আপনার ওই পিচ্চি ঈশান হয়ে থাকবো? ঈশান, তুই দূরে গিয়ে দাঁড়া। আমি তোকে যা বলেছি তা শুধু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তুই আমাকে ভুল বুঝছিস। ভুল আমি বুঝছি না তুলি আপু, ভুল আপনি করেছেন। আপনি আমার জীবনটা এভাবে ছিনিমিনি খেলে নষ্ট কেন করলেন? আপনি তো খুব ভালো করেই জানেন আমাদের মধ্যে ওসব কিছুই ছিল না। যখন আমাকে ভালোবাসেনি না, তবে কেন মিথ্যে ভালোবাসার দাবি তুলে এই বিয়ের জালে আমাকে ফাঁসালেন? আপনার একটা জেদের জন্য আমার পুরো ভবিষ্যৎটা আজ অন্ধকারের মুখে।
ঈশানের গলা স্বর এবার একটু কেঁপে উঠল। রাগের বদলে সেখানে একরাশ অভিমান আর কষ্ট ফুটে বেড়ালো। তুলি এতক্ষণ মাথা নিচু করেছিল, কিন্তু ঈশানের এই অসহায় আর্তনাদ শুনে সে ধীরলয়ে মাথা তুলল। ঈশানের চোখে জল টলমল করছে দেখে তুলির ভেতরে সেই কাঠিন্যতা তাসে ঘরের মতো ভেঙে পড়ল। সে মনে মনে ভাবল, সত্যি তো এই ছেলেটার তো কোনো দোষ ছিল না। ও তো নিজেদের মতো পড়াশোনা আর বন্ধু নিয়ে ভালোই ছিল। আমার নিজের স্বার্থ আর জেদের জন্য আমি ওর সুন্দর জীবনটাকে টেনে হিসে এই জাতাকলে পিষ্ট করলাম। ওর এই চোখের জলের দায়িত্ব আমারই। ঈশান, রাগ করিস না। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। তুই হয়তো ভাবছিস আমি খুব সুখে আছি এই বিয়েটা করে, কিন্তু বিশ্বাস কর, আমার দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল সবাই। দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল মানে? ওই পাত্রের সাথে বিয়ে না বসলেই কি আকাশ ভেঙে পড়তো? আপনি কি আমাকে ছাড়া আর কাউকে খুঁজে পেলেন না ফাঁসানোর জন্য? আমি কি আপনার কাছে এতটাই সহজলভ্য ছিলাম? তুই সহজলভ্য ছিলি না ঈশান, তুই ছিলি আমার একমাত্র ভরসা। আমি জানতাম তোকে ছাড়া এই বাড়ির আর কাউকে আমার পক্ষে নিতে পারবো না। তুই হয়তো ভাবছিস আমি ওই ছেলেকে পছন্দ করিনি বলে তোকে বিয়ে করেছি, কিন্তু ব্যাপারটা শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নয়। এর পেছনে এমন কিছু আছে যা আমি তোকে এই মুহূর্তে বলতে পারছি না। কেন বলতে পারছেন না? এখন তো আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে আবার আড়াল কিসের? আপনি কি এখনো আমাকে পর ভাবছেন, নাকি অন্য কোনো বড় বিপদ লুকাচ্ছেন? আমি কিছুই লুকাতে চাই না রে, কিন্তু সব সত্যি জানার মতো মানসিক অবস্থা তোর এখন নেই। আমি তোকে সব বলবো, কথা দিচ্ছি। শুধু আমাকে একটু সময় দে। এই যে ওলট পালট হয়ে যাওয়া পরিস্থিতি, এখান থেকে আমাকে একটু স্বাভাবিক হতে দে। আমি তোকে সবটাই খুলে বলবো কেন আমি এই নাটকটা করেছি। সময়? আপনাকে সময় দিলে আমার কী লাভ? আমার যা হওয়ার তো হয়েই গেছে। এখন সারা রাত আমি এই ঘরে আপনার সাথে থাকবো কিভাবে? আপনার দিকে তাকালে আমার শুধু রাগ আর ঘৃণা হচ্ছে। তোকে কিছু করতে হবে না ঈশান। তুই চাইলে সোফায় ঘুমাতে পারিস বা বিছানার মাঝখানে বালিশ দিয়ে দূরত্ব রেখে শুতে পারিস। আমি তোকে তোর ইচ্ছের বিরুদ্ধে কিছুই বলবো না। শুধু একটা অনুরোধ, যতদিন আমি সবটা গুছিয়ে তোকে বলতে না পারছি ততদিন প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর। অন্তত আমাদের পরিবারের সামনে কখনোই এটা বুঝতে দিস না যে আমি মিথ্যে বলেছি বা আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আপনি এখনো অভিনয়ের কথা বলছেন? পরিবারের সামনে হাসি মুখে থাকবো আর ভেতরে ভেতরে চলে মরবো? এটা কিভাবে সম্ভব? সম্ভব হবে ঈশান। আজ যদি আব্বু বা আম্মু জানতে পারে যে আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না, তবে ওনারা মারা যাবেন। বিশেষ করে তোর বাবা আর আমার বাবার বন্ধুত্ব বিষে বিষাক্ত হয়ে যাবে। তুই কি চাস আমাদের দুই পরিবার ধ্বংস হয়ে যাক? আপনি খুব ভালো করে জানেন আমার দুর্বলতা কোথায়। আপনি ঠিক জায়গায় আঘাত করেছেন। পরিবারের সম্মানের দোহাই দিয়ে আপনি আমাকে চুপ করিয়ে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন তুলি আপু, এই গোপন রহস্য যদি খুব বাজে কিছু হয় তবে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আমি জানি তুই আমাকে ক্ষমা করবি না, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই পথে হাঁটতে। তুই শুধু ধৈর্য ধর, আমি তোকে কথা দিচ্ছি। তোকে আমি কোনো বড় বিপদে ফেলবো না, বরং তোর ক্যারিয়ার আর পড়াশোনার জন্য আমি যা যা করা দরকার সব করব। আমি তোর বড় আপু হয়েই তোর পাশে থাকবো। শুধু নামমাত্র বউ হয়ে দুনিয়ার সামনে অভিনয়টুকু করতে হবে। তুলির চোখে এবার এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেটা মুছে জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। ঈশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে তুলি ভেতরে ঝড়টা অনেক বড়, যা সে একা সামলাতে পারছে না বলেই ঈশানকে এই আগুনের মুখে ঠেলে দিয়েছে। ঈশানের রাগটা ধীরে ধীরে কমতে শুরু করলো, কিন্তু মনের ভেতরে কৌতূহলটা আরও বেড়ে গেল। তুলি আসলে কি লুকাচ্ছে? ওই পাত্রের সাথে এমন কি সম্পর্ক ছিল যা থেকে বাঁচতে তুলি পাশের বাড়ির ছোট ভাইকে স্বামী হিসেবে বেছে নিল? ঈশান বিছানার এক কোণে চুপচাপ গিয়ে বসল। বাসর ঘরে সেই রঙিন আলো এখন তার কাছে ভীষণ ফ্যাকাশে মনে হচ্ছে। ঠিক আছে, আমি আপনার এই অভিনয়ের সাথে আছি, কিন্তু মনে রাখবেন তুলি আপু, যেদিন সত্যটা জানবো সেদিন যদি দেখি আপনি আমাকে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন, সেদিন আমি সব বাঁধ ভেঙে দেব। সেদিনই সাজানো সংসার আমি এক মুহূর্তেই চুরমার করে দেব। সেদিন যদি আসে ঈশান, তবে তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। এখন একটু ঘুমানোর চেষ্টা কর, রাত অনেক হয়েছে।
তুলি শুয়ে পড়লো এক পাশে মুখ ফিরিয়ে। ঈশান সিলিংয়ের ফ্যানের দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝে এক বিশাল দূরত্বের দেওয়াল তৈরি হয়ে আছে, অথচ দুনিয়ার চোখে এখন তারা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। রহস্যের এই খেলা কোন দিকে মোড় নেই সেটাই এখন দেখার বিষয়। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই তুলির ঘুম ভেঙে গেল। তার সারা রাত ভালো ঘুম হয়নি। এক পাশে ঈশানের ঘুমানোর অভিনয় করে পড়েছিল, আর অন্য পাশে তুলি সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ভবিষ্যতের কথা ভেবে চলেছে। তুলি খুব ভালো করে বুঝতে পারছে যে সে একটা জ্বলন্ত আগুনের উপর বসে আছে। ঈশানকে সে যে মিথ্যা বলে এই বিয়ের আসরে বসিয়েছে, সেই সত্যিটা যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তবে এই শান্ত ছেলেটা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার আজ সে কাল রাতে পেয়েছে। ঈশান তাকে এমনি এমনি ছেড়ে দেবে না, এটা নিশ্চিত। তবুও এখন আর পেছনের পথ নেই, তাই সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ঈশান, এই ঈশান ওঠ, অনেক বেলা হয়েছে। আব্বু আম্মু দরজায় নক করার আগেই আমাদের উঠে পড়া উচিত। মনে রাখিস, আজ সকালে আমাদের সবার সামনে খুব সুখী একটা দম্পতি হিসাবে অভিনয় করতে হবে। অভিনয় তো আপনি শুরু করেছেন তুলি আপু, আমি তো শুধু আপনার কথা মেনে চলছি। এত সকালে ডাকার দরকার ছিল না, আমি আরও কিছুক্ষণ ঘুমাতে পারতাম। একদম না, নতুন বউ হিসাবে আমাকে এখন রান্নাঘরে যেতে হবে, আর তোকে হাসি মুখে আমার পাশে থাকতে হবে। আম্মু যদি একবারও সন্দেহ করে যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তবে লঙ্কা কাণ্ডও ঘটে যাবে। দয়া করে একটু সাহায্য কর। ঠিক আছে, করছি, কিন্তু আমার সামনে ওই ভালোবাসার নাটক বেশি করবেন না, আমার সহ্য হয় না। আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু, আপনি কেন কাজ করছেন? আমি তো আছি, আমাকে বলতেন, আমি সব গুছিয়ে দিতাম। আরে না মা, তুমি আজ নতুন বউ, প্রথম দিনেই তোমাকে কাজ করতে দেব কেন? ঈশান কোথায়? ও কি এখনো ঘুমাচ্ছে? না আম্মু, ও ফ্রেশ হতে গেছে। ও তো বরাবরই একটু অলস, ডেকে তুলতে বেশ কষ্ট হয়েছে। হবেই তো, এখন তো বউ এসেছে, আদর আবদার একটু বেশিই থাকবে। কি খবর ছোট মিয়া? কাল রাতে তো খুব বড় বড় কথা বলছিলে বিয়ে করবে না বলে, এখন তো দেখছি বউয়ের কথা শুনে বেশ সকালেই উঠে পড়েছো। আব্বু, ওসব কথা এখন থাক না, খিদে পেয়েছে, নাস্তা দাও। আর তুলি অনেক আগে উঠে গেছে মনে হচ্ছে। দেখছো ভাবি, ঈশান এখনো তুলিকে আপু ডাকছে। অভ্যাস কি আর সহজে যায় নাকি? আম্মু, ও তো একটু লাজুক, তাই সবার সামনে ওভাবে ডাকতে পারছে না। একা থাকলে ঠিকই আমার নাম ধরে ডাকে। কি গো, তাই না? হ্যাঁ আম্মু, তুলি ঠিকই বলেছে, আসলে সবার সামনে একটু লজ্জা লাগে তো, তাই। জানো তুলি, ঈশান ছোটবেলা থেকেই খুব জেদি ছিল, কিন্তু ও যে তোমাকে এত ভালোবাসতো সেটা আমরা বুঝতে পারিনি। যাক বাবা, এখন আমি নিশ্চিন্ত। তুমি ওকে একটু শাসন করে রেখো, ও এখনো অনেকটা বাচ্চার মতোই রয়ে গেছে। আম্মু, আপনি চিন্তা করবেন না, আমি ওকে একদম সোজা করে ফেলবো। পড়ালেখায় ফাঁকি দিলে তো খবর আছে ওর। আমার মনে হয় না আমার পড়ার উপর আর কারো খবরদারি করার দরকার আছে। আমি আমার দায়িত্ব জানি। আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে। আজ কোথাও যাওয়া হবে না, আজ বাড়িতে মেহমান আসবে, তোমরা দুজনেই থাকবে। সারাদিন বউয়ের সাথে সময় কাটাও, বন্ধুদের সাথে আড্ডা পরে দিলেও হবে। ভোরের আলো ফুটতেই তুলির ঘুম ভেঙে যায়। সে খুব ভালো করে জানে সে একটা জ্বলন্ত আগুনের উপর বসে আছে। ঈশানকে যে সে মিথ্যা বলে বিয়ের আসরে বসিয়েছে, সেই সত্যটা যদি কোনোদিন ফাঁস হয়ে যায় তবে পরিস্থিতি ভয়াবহ হবে। তবু সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ঈশান বাথরুমে ঢুকে গেল। তুলি দ্রুত বিছানা গুছিয়ে নেয় এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে হাসি মুখে ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে ঈশানের মা নাস্তা গোছাতে ব্যস্ত ছিলেন। তুলি গিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। কিছুক্ষণ পর ঈশানও সেখানে হাজির হয়। নাস্তা খাওয়ার সময় ঈশানের বাবা আর তুলির বাবা ব্যবসার আলাপ শুরু করেন। তুলি খুব সুন্দরভাবে সবার সাথে কথা বলছিল, যেন সে এই বাড়িরই অংশ। ঈশান মনে মনে তুলির গোষ্ঠী উদ্ধার করছিল তার অভিনয়ের ক্ষমতা দেখে। সারাদিন তুলি আর ঈশানের সময়গুলো বেশ নাটকীয়ভাবেই কাটলো। সবার সামনে তারা খুব ভালো থাকার অভিনয় করলো, কিন্তু যখনই তারা একা হলো ঈশান মুখ ফিরিয়ে রাখলো। রাত নামার পর যখন তারা আবার ঘরে ফিরল, ঈশানের মনে সেই পুরনো রাগ আবার উকি দিতে লাগলো।
চারপাশ একদম নিঝুম হয়ে গেছে। ঈশান টেবিল ল্যাম্প জ্বালিয়ে তার কলেজের অ্যাসাইনমেন্ট লিখতে ব্যস্ত। ওর খুব ঘুম পাচ্ছিল, কিন্তু কালকে কাজটা জমা দিতে হবে বলে ও জোর করে জেগে আছে। অন্যদিকে তুলি বিছানায় আদর্শা হয়ে একটা বই পড়ছে। ঘরে নীল আলোতে পরিবেশটা কেমন যেন মায়াবী আর রোমান্টিক হয়ে আছে। ঈশানের হঠাৎ গলা শুকিয়ে এলো। ওর ভীষণ পানি পিপাসা পেয়েছে। ও পেছনের দিকে না তাকিয়ে তুলিকে ডাকলো। এই যে তুলি, শুনছেন? আমার খুব পানির পিপাসা পেয়েছে, গ্লাসটা একটু পানি দিয়ে ভরে দেবেন। কেন, হাত পা কি অবশ হয়ে গেছে? টেবিলের পাশে তো জগ রাখা আছে, নিজে ঢেলে খেয়ে নে। আমি এখন খুব একটা জরুরি সিন পড়ছি, ডিস্টার্ব করিস না। বাহ, কাল রাতে ড্রয়িং রুমে তো সবার সামনে খুব দরদ দেখিয়েছিলেন, এখন পানির গ্লাসটা এগিয়ে দিতে আপনার বই পড়া নষ্ট হচ্ছে? আজব তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কিন্তু শুধু পানি খেয়ে কি ঘুম ছাড়বে? তুই চাইলে আমি তোর জন্য 1 কাপ কড়া করে চা বানিয়ে দিতে পারি। চা খাবি? আপনি আমার জন্য চা বানাবেন? কেন তুলি আপু, আপনি আমার চাকর নাকি? আপনি তো আমার বিবাহিত বউ। ঈশান, তুই আবার শুরু করলি? আমি তো জাস্ট ভালোর জন্যই বললাম, তুই এভাবে কাছে আসিস কেন? যা ওদিকে গিয়ে বস। কেন ওদিকে যাব? বউ যখন সেবার কথা বলছে তখন তো আমার উচিত বউয়ের কাছেই যাওয়া। কাল না আপনি বললেন আমরা এখন থেকে স্বামী স্ত্রী, তো স্বামী যদি বউকে একটু বিরক্ত করে তাতে দোষের কি আছে? দেখ ঈশান, আমি কিন্তু মজা করছি না, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। আমি বড় আপু হিসেবে চা বানিয়ে দিতে চেয়েছি। ও বড় আপু, কবুল বলার সময় এই আপু ডাকটা কোথায় গিয়েছিল? এখন আমার তেষ্টা পানি দিয়ে মিটবে না তুলি। যেহেতু তুমি আমার বউ, তাই আমি চাই তুমি আমার সব আবদার মেটাও। ঈশান প্লিজ, আমি তোকে বলেছি আমাকে সময় দিতে, তুই কেন বারবার আমাকে ভয় দেখাচ্ছিস? আমি ভয় দেখাচ্ছি না, আমি শুধু আমার অধিকারের কথা বলছি। তুমি যে মিথ্যা বলে আমাকে এই ঘরে আটকেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এখন চলো, চা বানাবে নাকি আমি আমার মতো করে তোমার সেবা নেব? কি হলো, মুখটা এমন শুকিয়ে গেল কেন? আমি কি বাঘ যে তোমাকে খেয়ে ফেলবো? কালকে সেই তেজ কোথায় গেল তুলি? ঈশান, তুই খুব খারাপ হয়ে গেছিস, তুই আগে এমন ছিলি না। যা তো, আমি পানি দিচ্ছি, চাও বানিয়ে দিচ্ছি, তুই একটু দূরে সর। এই তো লাইনে এসেছেন, ঠিক আছে যান, তাড়াতাড়ি চা নিয়ে আসুন। আর মনে রাখবেন, আমি কিন্তু আর সেই ছোট ঈশান নেই। আপনি যতবার রহস্য করবেন আমি ততবার আপনাকে এইভাবেই পাগল করে দেব। রাত তখন গভীর, একদম চারপাশ নিঝুম হয়ে গেছে। ঈশান টেবিল ল্যাম্প জ্বালিয়ে তার কলেজের অ্যাসাইনমেন্ট লিখতে ব্যস্ত ছিল। ওর খুব ঘুম পাচ্ছিল, কিন্তু কাজটা শেষ করতে ও জেগে আছে। অন্যদিকে তুলি বিছানায় শুয়ে বই পড়ছিল। ঈশানের হঠাৎ পানি পিপাসা লাগলে ও তুলিকে পানি দিতে বলে, কিন্তু তুলি আলসেমি করে নিজে খেয়ে নিতে বলে। এতে ঈশানের জেদ চেপে যায়। ও তখন চেয়ার ছেড়ে উঠে তুলির দিকে এগোতে থাকে এবং দুষ্টামি করে ওকে ভয় দেখাতে শুরু করে। তুলি ঈশানের এই হঠাৎ বদলে যাওয়া আচরণ দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়ে। ও বারবার ঈশানকে দূরে সরতে বললেও ঈশান ওর খুব কাছে চলে যায় এবং নিজের স্বামী হওয়ার অধিকারের কথা মনে করিয়ে দেয়। তুলি যখন বুঝতে পারে ঈশান সহজে ছাড়বে না, তখন ও তড়িঘড়ি করে রান্নাঘরে পালিয়ে যায় চা বানানোর অজুহাতে। রান্নাঘরে গিয়ে তুলি হাঁপাতে থাকে আর ঈশান নিজে বিজয়ের হাসি নিয়ে আবার পড়ার টেবিলে ফিরে যায়। ঈশান শোন, আম্মু ফোন করেছিল, কাল আমাদের বাড়িতে যাওয়ার কথা বলেছে। বিয়ের পর তো আর সেভাবে যাওয়া হয়নি, তাই কাল আমাদের দুজনকে দাওয়াত দিয়েছে। তৈরি থেকো কিন্তু। আবার আপনার বাড়িতে? ওখানে গিয়ে তো আবার সেই জামাই আদরের নামে আমাকে নাটক করতে হবে। তার চেয়ে বরং আমি বন্ধুদের সাথে একটু আড্ডা দিই। আপনি একাই ঘুরে আসুন না। একদম বাজে কথা বলবি না, নতুন জামাই ছাড়া আমি একা বাপের বাড়ি গেলে লোকে কি বলবে? আর শোন, ওখানে গিয়ে যেন আবার আপু ডেকে বসো না, খুব সাবধানে কথা বলবে। আচ্ছা বাবা, আচ্ছা বুঝলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার বাড়িতে গিয়ে আমাকে কিন্তু বেশি শাসন করা চলবে না। সবার সামনে আমাকে একটু সম্মান দিয়ে কথা বলবেন, বুঝলেন? ওরে আমার সম্মানী রে, আগে নিজের গুছিয়ে চলা শেখো, তারপর সম্মানের কথা বলো। পাঞ্জাবিটা ইস্ত্রি করে রেখেছি, কাল ওটাই পরবে। আপনি কি আমার বউ নাকি আমার টিচার? সবসময় হুকুম করা ছাড়া আর কোনো কাজ নেই আপনার?
কাল আমি পাঞ্জাবি পরবো না, আমি শার্ট পরেই যাব। ঈশান, বেশি কথা বাড়াবে না কিন্তু। যেটা বলেছি সেটাই হবে। আর যদি উল্টাপাল্টা কিছু করো তবে রাতে ফেরার সময় তোমার সব চকলেট আমি খেয়ে ফেলবো। আপনি কি ছোট বাচ্চা যে চকলেটের ভয় দেখাচ্ছেন? ঠিক আছে, আপনার জেদি থাকুক, পাঞ্জাবি পরবো, কিন্তু ওখানে গিয়ে আমাকে একটু শান্তিতে থাকতে দিতে হবে। কি গো ছেলে বউ, তোমাদের ঝগড়া কি শেষ হবে না? কালকে তুলির বাড়ি যাওয়ার সব গুছিয়ে নাও। ঈশান, তোর শ্বশুরের জন্য ওনার প্রিয় সন্দেশ নিতে ভুলিস না কিন্তু। আম্মু, তুমি তো শুধু তোমার হবু বিয়ের কথাই ভাবলে। আমার যে ওখানে গিয়ে কত নাটক করতে হবে সেটা তো বুঝলে না। আরে ঈশান বাবা, এসো এসো। কতদিন পর তোমাদের দেখলাম, মনে হচ্ছে কত বছর পর তোমরা এই বাড়িতে এলে। কি খবর তোমাদের? দিনকাল কেমন কাটছে? জি আব্বু, ভালো। তুলি তো আমাকে একদম সোজা করে ফেলেছে, সারাদিন শুধু হুকুম আর হুকুম। আব্বু একদম মিথ্যা কথা বলছে। ও নিজেই সারাদিন দুষ্টুমি করে আমাকে জ্বালিয়ে মারে। আমি তো বরং ওকে মানুষ করার চেষ্টা করছি। থাক থাক, তোমরা আর ঝগড়া করো না। জামাই বাবা, তুমি অনেক শুকিয়ে গেছো মনে হচ্ছে। তুলি কি তোমাকে ঠিকমতো খেতে দেয় না নাকি? আজ আমি তোমার সব প্রিয় খাবার রান্না করেছি। আম্মু, আপনি একমাত্র আমাকে বোঝেন। তুলি তো শুধু আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় আর নিজে বই পড়ে। আজ আপনি যা রান্না করেছেন সব আমি একাই খাবো। ঈশান, অনেক হয়েছে কিন্তু। আমার আম্মুর কাছে আমাকে পচানো বন্ধ করো, না হলে বাড়িতে গিয়ে খবর আছে তোমার। আরে বউ, তুমি তো জানোই আমি একটু বেশি কথা বলি। তুমি বরং গিয়ে আম্মুকে রান্নায় সাহায্য করো, আমি আব্বুর সাথে একটু ব্যবসার আলাপ করি। জামাই বলে কথা। তুলি আর ঈশানের দিনগুলো এভাবে খুনসুটি আর মান অভিমানে কাটতে লাগলো। ঈশান মুখে যতই বিরক্ত প্রকাশ করুক না কেন, মনে মনে সে তুলির এই শাসনগুলো বেশ উপভোগ করতে শুরু করেছে। আর তুলিও ঈশানকে কাছে পেয়ে তার জীবনে সেই গোপন রহস্যের কথা মাঝে মধ্যেই ভুলে থাকে। পরের দিন সকালে তারা তুলির বাড়িতে পৌঁছালে সেখানে এক উৎসবের আমেজ তৈরি হয়। তুলির মা আর বাবা তাদেরকে দেখে অনেক খুশি হন। খাবারের টেবিলে বসেও ঈশান আর তুলি একে অপরকে খোঁচা দিতে চায়নি। তুলি যখন ঈশানের পাতে মাছের বড় পিসটা তুলে দিচ্ছিল তখন ঈশান আড়ালে তুলির হাতটা একটু শক্ত করে ধরল। তুলি অপ্রস্তুত হয়ে পড়ল, মুখে কিছু বলল না, শুধু আর চোখে ঈশানের দিকে চেয়ে একটু হাসলো। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কে রসায়ন বদলে দিতে শুরু করেছে। সবাই হাসাহাসি করছে আর ঈশান মনে মনে ভাবতেছে এই নাটকটা হয়তো খুব একটা খারাপ নয়। দিন যত যাচ্ছে ঈশান আর তুলির সম্পর্কের সমীকরণটা তত বেশি জটিল থেকে মধুর হয়ে উঠছে। বাইরে থেকে দেখলে মনে হয় তারা সারাক্ষণ মারপিট করছে, কিন্তু ভেতরে খবর অন্যরকম। ঈশান এখন আর সেই আগের মতো শুধু ভয়ে কুকড়ে থাকে না, বরং সে সুযোগ পেলেই তুলিকে রাগানোর বা তার কাছে যাওয়ার নতুন নতুন ফন্দি বের করে। তুলিও মুখে বিরক্ত দেখালেও ঈশানের এই পাগলামিগুলো মনে মনে বেশ পছন্দ করতে শুরু করেছে। এই যে ম্যাডাম, আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। সারাদিন তো হুকুম চালিয়ে নিজের শরীরের 12টা বাজিয়ে ফেলেন, এখন চুপচাপ এটা খেয়ে নিন তো। আমি খাবো না ঈশান, আমার এখন ভালো লাগছে না। তুই বরং গিয়ে নিজে পড়াশোনা কর, আমাকে জ্ঞান দিতে আসিস না। ওরে বাবা, তেজ তো এখনো কমেনি। আমি কি আপনাকে এমনি এমনি বলছি? আপনি অসুস্থ হলে আমার সাথে ঝগড়া করবে কে? তাই জলদি এটা খেয়ে নিন, নইলে আমি কিন্তু জোর করে খাইয়ে দিব। তুই ইদানিং খুব বেশি সাহসী হয়ে গেছিস না? জোর করবি মানে কি? ভুলে যাস না আমি তো 2 বছরের বড়। বিয়ের সময় ওই 2 বছরের গ্যাপটা তো আপনি নিজেই ভরাট করে দিয়েছেন। এখন আমি আপনার স্বামী, আর স্বামী হিসেবে বউয়ের যত্ন নেওয়া আমার অধিকার। এখন মুখ খুলবেন নাকি আমি আমার মতো ব্যবস্থা নেব? ঈশান, তুই কিন্তু ইদানিং আমার খুব কাছে ঘাসার চেষ্টা করছিস। কাল রাতেও যখন আমি কাজ করছিলাম তুই পেছন থেকে এসে আমার চুল টেনে দিয়ে পালিয়েছিস। এইসব পিচ্চি স্বভাব কি তোর যাবে না? ওটা তো ট্রেলার ছিল তুলি। আমি তো আপনাকে রাগাতে চাই, কারণ আপনি যখন রাগে লাল হয়ে যান তখন আপনাকে দেখতে খুবই কিউট লাগে। বিশ্বাস না হলে আয়নায় গিয়ে দেখে আসতে পারেন। তোর এই ফালতু কথাগুলো বন্ধ করবি? যা এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দে। শান্তিতে থাকতে দেব না বলেই তো আমি আপনার জীবনে এসেছি। এই যে এখন আমি আপনার পাশে বসে থাকব, দেখি আপনি কিভাবে শান্তিতে থাকেন। আর হ্যাঁ, আজ রাতে আপনার জন্য আমি স্পেশাল কফি বানাবো, কিন্তু শর্ত হলো আমার সাথে বসে আধা ঘন্টা গল্প করতে হবে।
তুই কি চাস বলতো? কেন আমার পেছনে আঠার মতো লেগে আছিস? আমি জানি তুই আমাকে রাগাতে ভালোবাসিস, কিন্তু মাঝে মাঝে তুই যে যত্ন করিস সেটা দেখে আমার ভয় লাগে। ভয় পাওয়ার কি আছে? আমি তো আপনার সেই পিচ্চি ঈশানই আছি। শুধু পার্থক্য হলো এখন আমি আপনাকে শাসন করতেও জানি। আচ্ছা শুনুন, আপনার ওই রহস্যের কথা আজ থাক, অন্তত আজকের দিনটা আমরা একটু ভালোভাবে কাটাই। তুই ইদানিং খুব বদলে গেছিস ঈশান। মাঝে মাঝে মনে হয় আমি তোকে বিয়ে করিনি, তুই বুঝি আমাকে ফাঁসিয়ে দিয়েছিস। তুই আমার কপালে হাত দিয়ে দেখছিস কেন? দেখছি আপনার জ্বরটা কমেছে কিনা। আপনি তো খুব অবুঝ, নিজের যত্ন নিতে জানেন না। তাই তো আমি আপনার ছায়া হয়ে থাকতে চাই। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? প্রেমে পড়লেন নাকি? স্বপ্ন দেখিস না, তোর প্রেমে পড়তে আমার বয়ে গেছে। এখন যা, কফি নিয়ে আয়। আর শোন, চিনি একটু বেশি দিবি। চিনি বেশি লাগবে না তুলি, আমি পাশে থাকলেই কফি মিষ্টি হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঈশান রান্নাঘরের দিকে চলে গেল শীষ দিতে দিতে। তুলি বিছানায় বসে রইল এক অদ্ভুত ভালো লাগা নিয়ে। সে বুঝতে পারছে ঈশান তাকে রাগানোর বাহানায় আসলে তার কাছে খুব কাছাকাছি থাকতে চায়। ঈশান এখন আর সেই ছোট্ট ছেলেটা নেই যে তুলি ধমক শুনে পালিয়ে যেত। এখন সেই তুলিকে আগলে রাখে, তার খেয়াল রাখে, মাঝে মাঝে দুষ্টামি করে তুলির মনে সব মেঘ উড়িয়ে দেয়। তাদের এই টকঝাল মিষ্টির সম্পর্কটা যেন একটা সুন্দর গল্পের মতো এগিয়ে যাচ্ছে। তুলি নিজেও জানে না কবে সে এই পিচ্ছি ছেলেটার মায়ের পুরোপুরি জড়িয়ে পড়েছে, কিন্তু এই মধুর মুহূর্তগুলোর আড়ালে সেই গোপন রহস্যটা এখনও রয়ে গেছে, যা মাঝে মধ্যে তুলির মনকে বিষণ্ণ করে দেয়। তবে ঈশানের চলমান চঞ্চলতা তাকে সেই বিষণ্ণতা থেকে মুক্তি দিচ্ছে বারবার। গত কয়েকদিন ধরে ঈশান লক্ষ্য করেছে তুলির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। যে মেয়েটা সবসময় ঈশানের সাথে খুনসুটি আর ঝগড়ায় মেতে থাকতো, সে এখন কেমন জানি চুপচাপ হয়ে গেছে। সবচেয়ে বড় রহস্যময়ী ব্যাপার হলো তুলির ফোনটা প্রায় কোনো একটা অপরিচিত নম্বর থেকে কল আসে, আর কলটা আসা মাত্রই তুলির চেহারার রং বদলে যায়। সে যেন এক মুহূর্তের জন্য জমে যায়, তারপর ফোনটা নিয়ে বারান্দায় বা অন্য ঘরে চলে যায়। ঈশান সব দেখেও না দেখার ভান করে থাকে, কারণ সে চায় না তুলি ভাবুক যে ঈশান তাকে সন্দেহ করছে। কিন্তু আজ রাতে ঘটনাটা ঈশানকে বেশ ভাবিয়ে তুলো। তুলি, তোমার ফোনটা বারবার বাজছে, সাইলেন্ট করে রেখেছো কেন? দেখো, কেউ হয়তো জরুরি প্রয়োজনে ফোন দিচ্ছে। ও না না, ওটা মনে হয় কোনো কাস্টমার কেয়ারের ফোন বা ভুল নাম্বার। তুই নিজের কাজে মন দে তো, সব কিছুতে তোকে নাক গলাতে হবে না। ভুল নম্বর হলে তো একবার দুবার আসতো, এটা তো গত 1 ঘন্টা ধরে 5 বার বেজেছে। কে এই লোক? আর ফোন এলে তুমি এভাবে ঘামছো কেন? এসি তো চলছেই। বললাম তো কিছু না। তুই কি এখন আমাকে জেরা করবি? আমি একটু বারান্দা থেকে আসছি, মাথাটা খুব ধরছে। তুই পড়াশোনা শেষ করে শুয়ে পড়িস। তুলি ঘর থেকে বেরিয়ে যেতেই ঈশান কলমটা রেখে দিল। সে স্পষ্ট দেখলো তুলির হাত কাঁপছিল। বারান্দায় গিয়ে তুলিন খুব নিচু স্বরে কারোর সাথে কথা বলছে। ঈশান দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই পরিষ্কার শুনতে পেল না। শুধু এটুকু বুঝলো যে তুলি বেশ ভয় পেয়েছে এবং কাউকে বারবার অনুরোধ করছে যেন সে এখানে না আসে। তুলি যখন ঘরে ফিরল তখন তার মুখে একরাশ চিন্তার ছাপ। ঈশান বিছানায় শুয়ে পড়ার ভান করলো। তুলি, তুমি কি কোনো বিপদে পড়েছো? আমাকে বলতে পারো। আমরা হয়তো স্বামী স্ত্রী হিসেবে এখনো ওভাবে সহজ হইনি, কিন্তু বন্ধু হিসেবে তো আমি তোমার পাশে দাঁড়াতে পারি। বিপদ কিসের? তুই বেশি গোয়েন্দাগিরি করছিস ঈশান। আমি ঠিক আছি, শুধু অফিসের একটু ঝামেলা চলছে, আর কিছু না। অফিসের ঝামেলা হলে তুমি লুকিয়ে কথা বলতে না তুলি। আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ। ওই যে বিয়ের দিনের রহস্যটা, সেটা কি এই ফোনের সাথে জড়িত? ওই পাত্র কি তোমাকে এখনো বিরক্ত করছে? ঈশান, তোকে বলেছি না আমাকে একটু সময় দিতে? তুই কেন বারবার এক কথা টেনে আনছিস? আমি যা করছি আমাদের দুই পরিবারের ভালোর জন্যই করছি। তুই প্লিজ ঘুমানোর চেষ্টা কর। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, কিন্তু মনে রেখো তুলি, তুমি যদি একা কোনো বড় বিপদ সামলাতে গিয়ে আরও বড় গর্তে পড়ো, তবে তার মাসুল কিন্তু আমাকেও দিতে হবে। আমি তোমার ক্ষতি চাই না, তাই বলছি এখনো সময় আছে, আমাকে সব খুলে বলো। সব কথা সবার সাথে শেয়ার করা যায় না রে। কিছু সত্য মানুষকে মুক্তি দেয়, আবার কিছু সত্য মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমি চাই না তুই অকালে ধ্বংস হয়ে যাস। তুলি লাইটটা নিভিয়ে দিয়ে একপাশে
ফিরে শুয়ে পড়ল, কিন্তু ঈশান দেখলো তুলি অন্ধকার ও ফোনের স্ক্রিনটা বারবার চেক করছে। মাঝরাতে ঈশানের ঘুম ভেঙে গেলে সে দেখলো তুলি বিছানায় নেই, জানালার কাছে দাঁড়িয়ে সে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তুলির এই নীরব কান্না আর অস্থিরতা ঈশানের মনে এক গভীর সন্দেহের জন্ম দিল। সে বুঝতে পারছে সেই পুরনো রহস্যটা এখন ডালপালা মেলতে শুরু করেছে। যে মানুষটা তুলিকে ফোন দিচ্ছে সে নিশ্চয়ই এমন কেউ যার কাছে তুলি কোনো বড় গোপন তথ্য আছে। আজকের আকাশটা ছিল খুব পরিষ্কার, ঠিক ঈশানের মনের মতোই। ঈশানের ক্লাস আজকে অন্যদিনের চেয়ে অনেক আগে শেষ হয়ে গেছে। সাধারণত সে বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু আজ তার মনটা ছটফট করছিল তুলির জন্য। সে ভাবলো তুলি নিশ্চয়ই কলেজ শেষে একাই ফেরে। আর যদি সে হুট করে গিয়ে ওর সামনে দাঁড়ায় তবে তুলি কতটা অবাক হবে। এইভাবে সে রাস্তার ধারে দোকান থেকে তুলির প্রিয় কয়েকটা চকলেট আর একটা লাল গোলাপ কিনলো। ঈশান মনে মনে হাসছিল আর ভাবছিল তুলি হয়তো বরাবরের মতো তাকে পিচ্ছি বলে ধমক দেবে, কিন্তু মনে মনে নিশ্চয়ই খুব খুশি হবে। সে তো জানতো না এই খুশি তার জীবনের সবচেয়ে বড় বিষাদে পরিণত হতে যাচ্ছে। তুলি কলেজের গেটের কাছে পৌঁছাতে সে দেখলো চারপাশটা একটু নির্জন। পাশে সেই ফাঁকা মাঠটার দিকে চোখ যেতে ঈশানের হৃদস্পন্দন যেন থমকে গেল। সে দেখলো যে মেয়েটিকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে শুরু করেছিল সেই তুলি একটি অচেনা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা তুলিকে সান্ত্বনা দিচ্ছে আর তুলিয়ে যেন খুব আপন মনে তাকে আঁকড়ে ধরে আছে। এটা কি দেখছি আমি? তুলি আপু না, তুলি ও তো আমার স্ত্রী। তাহলে এই ছেলেটা কে? ও কেন তাকে জড়িয়ে ধরে আছে? আমি তোকে বিশ্বাস করেছিলাম তুলি। আমি ভেবেছিলাম তুই হয়তো কোনো বিপদে পড়ে আমাকে বিয়ে করেছিস, কিন্তু তুই তো অন্য কারো প্রেমে মগ্ন। আমাকে কেন তবে এই অভিনয়ের জালে জড়ালি? ঈশানের হাতের গোলাপ আর চকলেটের প্যাকেটটা ধুলেই পড়ে গেল। তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে তো সবসময় নিজেকে বলতো সে তুলিকে ভালোবাসে না, তাহলে আজ কেন তার কলিজা ছিঁড়ে কান্না আসছে? সে তো বিশ্বাস করেছিল যে তুলি হয়তো পরিস্থিতির শিকার, কিন্তু আজ তো সে নিজের চোখে দেখলো তুলি তাকে কত বড় ধোঁকা দিচ্ছে। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলো না। চোখের পানি মুছতে মুছতে সে পাগলের মতো দৌড়ে বাড়িতে ফিরে এলো। তার মনে সেই দুষ্টু ছেলেটা যেন এক নিমিষে মরে গেল। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে অন্ধকার কোণেই বসে রইল। তার মনে হচ্ছিল এই পৃথিবীটা কত মিথ্যে, আর তুলির এই শাসন মাখা ভালোবাসাটা ছিল তার চেয়েও বড় মিথ্যে। বিকেলে তুলি যখন খুব স্বাভাবিকভাবে হাসি মুখে ঘরে ঢুকলো, ঈশান তখন পাথরের মতো শক্ত হয়ে বসেছিল। ঈশান, দেখ তো আমি তোর জন্য কি এনেছি। তুই নাকি এই রাইটারটা খুঁজছিলি, আজ কলেজের সামনে পেয়ে গেলাম। কি হলো, কথা বলছিস না কেন? টেবিলের ওপর রেখে দিন, আমার এখন কথা বলার মুড নেই। কি হয়েছে রে তোর? শরীর খারাপ? আমি তোর কপালে হাত দিয়ে দেখি তো। খবরদার, আমাকে টাচ করবেন না। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার মতো থাকতে দিন। তুই আমাকে আপনি করে বলছিস কেন? আর হঠাৎ এত রাগ কিসের? আমি কি কোনো ভুল করেছি? ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। আমি ভেবেছিলাম আপনি হয়তো মানুষ হিসেবে খুব স্বচ্ছ, কিন্তু আমি বুঝতে পারিনি আপনার পেটে পেটে এত কিছু আছে। ঈশান, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। পরিষ্কার করে বল না। পরিষ্কার করার কিছু নেই। আজ থেকে আপনি আপনার পথে আর আমি আমার পথে। বাড়ির সবার সামনে অভিনয়ের দরকার হলে করব, কিন্তু একা থাকলে প্লিজ আমার সামনে আসবেন না। আপনার মুখ দেখলেও এখন আমার ঘেন্না লাগছে। ঈশানের কথাগুলো তীরের মতো গিয়ে তুলির বুকে বিঁধল। যে ছেলেটা সারাক্ষণ খুনসুটি করে ঘর মাতিয়ে রাখতো, তার এই বরফ শীতল নীরবতা আর ঘৃণা তুলিকে একদম দিশাহারা করে দিল। ঈশান দেওয়ালে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। তার বালিশটা চোখের জলে ভিজে একাকার হয়ে যাচ্ছিল। সে মনে মনে শুধু ভাবছিল তুলি কি তাকে শুধু একটা ঢাল হিসাবে ব্যবহার করলো। সে মনে মনে শুধু ভাবছিল তুলি কি তাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করলো। তাকে কি শুধু দুনিয়ার সামনে সমাজ বাঁচাতে বিয়ে করেছে, আর গোপনে অন্য কারোর সাথে প্রেম চালিয়ে যাচ্ছে? ঈশানের এই গভীর নীরবতা আর মন ভাঙার কষ্ট যেন ঘরের বাতাসকেও ভারী করে তুলল। তুলি দরজার পাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে রইল। সে টের পেল না তার জীবনের সবচেয়ে বড় রহস্যটা ঈশানের সামনে কত বড় ভুল হয়ে ধরা দিয়েছে। দিনগুলো এখন আর আগের মতো কাটে না। সেই হাসি ঠাট্টা, সেই খুনসুটি সব যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেছে। ঈশান এখন এক জ্যান্ত পাথর। তুলে হাজার চেষ্টা করেও ঈশানের মুখ থেকে একটা কথা বের করতে পারে না। যে ঈশানকে খেতে ডাকে, ঈশান নিঃশব্দে খেয়ে উঠে যায়। সে ঈশানকে পাশে বসতে
সে ঈশানের পাশে বসতে চায়। ঈশান উঠে বারান্দায় চলে যায়। তুলি বুঝতে পারছে কিছু একটা খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু ঈশান তাকে সেই ভুল শোধরানোর কোনো সুযোগই দিচ্ছে না। সেদিন রাতটা ছিল ভীষণ গুমট। মাঝরাতের দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া। ঈশান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার দু চোখে ঘুম নেই, শুধু একরাশ জ্বালা। তুলি যখন ঘুমানোর ভান করে শুয়েছিল, সে দেখলো ঈশান হনহন করে ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে যাচ্ছে। তুলি দ্রুত উঠে ঈশানের পিছু নিল। ঈশান, কোথায় যাচ্ছ তুমি? বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, আর তুমি এই মাঝরাতে ছাদে যাচ্ছ কেন? শোনো আমার কথা, ঘরে এসো। আপনি ঘুমান তুলি, আমার জীবন নিয়ে আমাকে থাকতে দিন। আমার পেছনে আসার কোনো দরকার নেই। কেন আসবো না? আমি তোমার কিছু লাগি না ঈশান। ছাদের দরজা খোলো, তুমি এভাবে ভিজলে অসুস্থ হয়ে যাবে। ঈশান প্লিজ, দরজা খোলো। ঈশান তুলির কোনো কথাই শুনলো না। সে ছাদের দরজার ভেতর থেকে খিল তুলে দিল। তুলি দরজার ওপাশ থেকে বারবার ধাক্কা দিতে লাগলো, চিৎকার করলো, কিন্তু বৃষ্টির শব্দের কাছে তার গলার আওয়াজ হারিয়ে গেল। ঈশান বৃষ্টির ঝাপটায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার গাল বেয়ে বৃষ্টির পানি পড়ছে নাকি চোখের পানি সে নিজেও জানে না। তার মনে হচ্ছে এই বৃষ্টির ধারায় যদি বুকের ভেতরে সব কষ্ট ধুয়ে যেত। তুলি ওই দরজার বাইরে মেঝেতে বসে বলল, সে কোথাও গেল না। সারা রাত সে ওভাবেই দরজার সাথে হেলান দিয়ে বসে রইল। বৃষ্টির ছিটা আর হিমেল হাওয়ায় তুলি নিজের শরীরও কাঁপছে, কিন্তু তার মন পড়ে আছে ওই দরজার ওপাশে ঈশানের কাছে। তুলি ভাবছে শুধু, কেন এমনটা হলো? কেন এই শান্ত ছেলেটা আজ নিজের ওপর এমন প্রতিশোধ নিচ্ছে? ঈশান, আমি জানি তুমি শুনতে পাচ্ছ। কেন তুমি এমন করছো? আমি কি অপরাধ করেছি সেটা তো একবার বলবে। আমাকে এভাবে কেন মারছো তুমি? সারা রাত ওভাবেই কাটলো। ভোরবেলা যখন বৃষ্টির তেজ কমে এসেছে, তখন ধীরলয়ে ছাদের দরজায় খিল খোলার শব্দ হলো। তুলি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দরজা খুলে ঈশান বেরিয়ে এলো। তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। সারা রাত ভেজার কারণে তার সারা শরীর সাদা হয়ে গেছে, হাত পা কাঁপছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো একদম জবা ফুলের মতো টকটকে লাল হয়ে আছে। তার দৃষ্টিতে কোনো প্রাণ নেই, যেন একটা মানুষের খোলস হেঁটে আসছে। ঈশান, এ কি অবস্থা তোমার? দেখো, তোমার ঠোঁট নীল হয়ে গেছে। তুমি সারা রাত এভাবে ভিজেছো। চলো ঘরে চলো, আমি তোয়ালে নিয়ে আসছি। আগে মাথাটা মুছে দেই। ঈশান, কথা বলো না কেন? ঈশান তুলির একটা কথারও উত্তর দিল না। সে যেন তুলিকে দেখতে পাচ্ছে না। তুলি ঈশানের হাত ধরতে গেলে কিন্তু ঈশান এমন এক অবকার দৃষ্টিতে তাকালো যে তুলি ভয়ে হাত সরিয়ে নিল। ঈশান ধীর পায়ে ঘরে গিয়ে নিজের ভেজা কাপড়েই বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে তার শরীর আগুনের মতো গরম হতে শুরু করলো। প্রচণ্ড জ্বরে তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে। ঈশানের বাবা মা এই শব্দ শুনে ঘরে ছুটে এলেন। ঈশানের অবস্থা দেখে ওনারা কান্নায় ভেঙে পড়লেন। ওরে বাবা, আমার ছেলের একই হলো? কাল রাত পর্যন্ত তো ঠিক ছিল। তুলি, কি হয়েছিল রে? ও এভাবে ভিজলো কেন? তুই কেন ওকে আটকাসনি? মা, আমি আসলে বুঝতে পারিনি। আমি অনেকবার বলেছি, ও আমার কথা শোনেনি। মা, ঈশানের তো জ্ঞান নেই মনে হচ্ছে। তুমি জলদি ডাক্তারকে ফোন করো, ওর গা তো পুড়ে যাচ্ছে। খবরদার তুলি, যদি ওকে ঠিকমতো আগলে রাখতে না পারো তবে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করব না। তুমি ওর পাশে থাকো, আমি ডাক্তার নিয়ে আসছি। কিছুক্ষণ পর ডাক্তার এলেন। তিনি ঈশানকে ভালো করে পরীক্ষা করলেন। ঈশানের নিঃশ্বাস খুব দ্রুত পড়ছে। সে জ্বরে ঘরে বিড়বিড় করে কি যেন বলছে, কিন্তু তার কথা কেউ বুঝতে পারছে না। ডাক্তার যখন ঈশানের হাত পরীক্ষা করলেন, তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। ঘরে বাতাস তখন থমথমে হয়ে আছে একটা ভালো খবরের আশায়। অবস্থা বেশি একটা ভালো না। ও মনে হয় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিল, আর তার উপর এই বৃষ্টির জল। ওর হার্টবিট খুব অনিয়মিত হয়ে গেছে, হাত পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা খুব খারাপ লক্ষণ। ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে। ওর প্রপার যত্ন প্রয়োজন। এই জ্বরের ঘরেও ও যদি শোকে চলে যায় তবে বিপদ আরও বাড়বে। ডাক্তার সাহেব, ও বাঁচবে তো? আমাদের একমাত্র ছেলে, ওর কিছু হলে আমরা তো শেষ হয়ে যাব। ঈশান তো এমন ছেলে না, কেন এই কাণ্ডটা করলো? মা তুলি, তুমি ওর পাশে থাকো। ও জ্বরের ঘরে বারবার কাঁদছে, মনে হয় কারো উপর অনেক অভিমান করে আছে। তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করো। ডাক্তার চলে যাওয়ার পরে ঘরে এক পিনপতন নীরবতা নেমে এলো। ঈশানের বাবা মা বাইরে বসে কান্নাকাটি করছেন। তুলি ঈশানের মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে। ঈশানের হাতটা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলি সেই হাত নিজের হাতের তালুতে ঘষে গরম করার চেষ্টা করছে।
ঈশানের মুখটা ব্যথায় কুঁচকে আছে। সে জ্বরে ঘরে অস্পষ্ট স্বরে বলছে, কেন ধোকা দিলে, কেন করলে এমন? তুলি শব্দগুলো লো শুনে একদম পাথর হয়ে গেল। সে বুঝতে পারলো ঈশান নিশ্চয়ই এমন কিছু জেনেছে বা দেখেছে, তাকে ভেতর থেকে মেরে ফেলেছে। তুলির চোখের জল ঈশানের হাতের উপর টুপ করে পড়ল। সে শুধু মনে মনে বলল, ঈশান তুমি একবার সুস্থ হও। গত এক সপ্তাহ ঈশানের জীবনের উপর দিয়ে এক বিশাল ঝড় বয়ে গেছে। জ্বরে ঘরে সে কতটা সময় পার করেছে তার কোনো হিসাব নেই, কিন্তু এই পুরোটা সময় তুলি এক মুহূর্তের জন্য ঈশানের পাশ ছেড়ে নয়নি। ঈশানের শরীর যখন জ্বরে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল, তখন তুলি নিজের শরীরের উষ্ণতা দিয়ে তাকে আগলে রেখেছে। সে ঈশানকে জড়িয়ে ধরে বসেছিল সারা রাত, যাতে ঈশানের কাঁপুনি কমে। ঈশান ঘুমের ঘরও কয়েকবার তুলিকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, যেন কোনো এক অজানা ভয়ে সে কাউকে আঁকড়ে ধরতে চাইছে। আজ 7 দিন পর ঈশানের জ্বরটা পুরোপুরি ছেড়েছে। সে চোখ মেলে দেখল তুলি তার পায়ের কাছে মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। তুলি সেই উজ্জ্বল চেহারাটা আজ মলিন হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, চুলগুলো অবিন্যস্ত। ঈশান কিছুক্ষণ চুপ করে তুলির দিকে তাকিয়ে রইল। তার মনে ঘৃণা আর ভালোবাসার এক অদ্ভুত যুদ্ধ চলছে। তুলি, ও তুলি, ওঠো। ঈশান, তুই জেগেছিস? তোর কি এখন ভালো লাগছে? দেখি হাতটা দেখি, শরীর কি এখনো ঠান্ডা? দাঁড়া, আমি ডাক্তারবাবুকে ফোন করছি। ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। কিন্তু তুমি কেন নিজের এই অবস্থা করেছো? তোমাকে তো চেনাই যাচ্ছে না। কেন এত নাটক করছো আমার জন্য? ঈশানের মুখ থেকে নাটক শব্দটা শুনে তুলির মাথায় রক্ত চড়ে গেল। যে মেয়েটা গত এক সপ্তাহ নাও খাওয়া ভুলে এই ছেলেটার সেবা করেছে, তার কাছে এই শব্দটা অপমানের মতো শোনালো। তুলি এবার ফেটে পড়ল। সে বিছানা থেকে নেমে ঈশানের উপর চিৎকার করতে শুরু করলো। তার ভেতরে জমানো সব চিন্তা আর ভয় এবার রাগে পরিণত হলো। নাটক করছি আমি? তুই কি চাস বল তো ঈশান? তুই সারা রাত বৃষ্টিতে ভিজে নিজের জীবনটা শেষ করে দিবি, আর আমি বসে বসে তোর শেষকৃত্য দেখব? তুই জানিস গত 7টা দিন আমাদের উপর দিয়ে কি গেছে? কেন করলি এমন? নিজের শরীরটাকে এভাবে শেষ করার অধিকার তোকে কে দিয়েছে? অধিকার? আপনি আবার অধিকারের কথা বলছেন কেন? আপনিও তো একদিন চলেই যাবেন। কয়দিন পর যখন আপনার আসল মানুষটার কাছে ফিরে যাবেন, তখনই অধিকারের নাটক কোথায় থাকবে? কি বললি তুই? চলে যাব মানে? আসল মানুষ মানে কি? তুই এসব আবল তাবল কি বকছিস ঈশান? জ্বরের ঘোরে মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা খারাপ হয়নি তুলি, আমি সব দেখেছি। সেদিন তোমাদের কলেজের পাশের মাঠে তুমি একটা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, আর তুমি আমাকে এই সারপ্রাইজটা দিলে। এখন বলো, বিয়ের নাম করে আমাকে কেন ঢাল হিসেবে ব্যবহার করলে? ঈশানের কথা শুনে তুলি যেন আকাশ থেকে পড়ল। সে কয়েক সেকেন্ডে নিতর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে এবার বুঝতে পারল কেন ঈশান সেদিন থেকে পাথরের মতো হয়ে গিয়েছিল, এবং কেন সে নিজের ওপর এই মরণপণ অত্যাচারটা করেছে। তুলি কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করলো। ছি ঈশান, তুই এই সামান্য একটা কারণে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? তুই একবার আমাকে জিজ্ঞেস করতে পারতি না? তুই কেন আমাকে জিজ্ঞেস করলি না ওই ছেলেটাকে? জিজ্ঞেস করার আর কি ছিল? আমি তো নিজের চোখে দেখেছি তুমি তাকে কত আপন মনে জড়িয়ে ধরে কাঁদছিলে। ওই ছেলেটা আমার আপন ছোট ভাই ছিল রে গাধা, আমার সৎ মায়ের ঘরের ভাই। ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল আমার কাছে একটু সাহায্যের জন্য। ওর বাবা ওকে খুব মারধর করে, তাই ও কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরেছিল। তুই কি ভেবেছিস আমি অন্য কারোর সাথে প্রেম করছি? তুই কি আমাকে এতটাই নিচু ভাবিস ঈশান? তুলির কথা শুনেই ঈশানের পুরো জগৎটা এক মুহূর্তের জন্য থেমে গেল। সে যেন গানে যা শুনছে তা বিশ্বাস করতে পারছে না। ভাই? ওই ছেলেটা তুলির ভাই ছিল? ঈশানের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সামনে একটা সন্দেহের বসে সে নিজের এবং তাদের সম্পর্কে এত বড় ক্ষতি করে ফেলল। ঈশানের দু চোখ বেয়ে এবার অনুতাপে জল গড়িয়ে পড়ল। সে অপরাধীর মতো তুলির দিকে তাকালো, কিন্তু তুলি তখন রাগে আর অভিমানে কাঁপছে। তুই আমাকে এত ঘৃণা করিস যে একবার আমার মুখ থেকে সত্যটা শোনার প্রয়োজন মনে করলি না? আমি যে তোকে বাঁচানোর জন্য নিজের পুরো ক্যারিয়ার বাজি রাখলাম, তার প্রতিদান তুই এইভাবে দিলি? আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকবো না। তোর এই সন্দেহের সাথে তুই একাই থাক। তুলি হনহন করে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু ঈশান বিছানা থেকে কোনো মতে নেমে তুলির পা জড়িয়ে ধরল।
ঈশানের কান্নাই আজ সারা বাড়ি যেন ভারী হয়ে উঠল। সে বুঝতে পারছে সে শুধু তুলিকে নয়, নিজেকেও আজ বড় লজ্জার মুখে ফেলেছে। রাতটা খুব শান্ত, জানালার বাইরে ঝিঝি পোকারা ডাকছে, ঘরের ভেতর হালকা নীল আলো জ্বলছে। ঈশান এখন অনেকটা সুস্থ, কিন্তু তার মনে এখনও সে বিয়ের রাতের রহস্যটা খচখচ করছে। তুলি ঘরে এসে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ঈশান বিছানায় উঠে বসলো এবং খুব শান্ত গলায় তুলিকে ডাকলো। আজ সে কোনো চিৎকার করবে না, শুধু সত্যটা জানতে চাই। তুলি, এদিকে এসো তো, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? বিয়ের রাতে তুমি একটা রহস্য রেখে দিয়েছিলে, বলেছিলে সময় হলে বলবে। আজ কি সেই সময়টা হয়েছে? কেন তুমি সেদিন সবার সামনে মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিলে? জানি একদিন না একদিন তোকে বলতেই হতো। আজ যখন তুই সবটা জানতে চেয়েছিস, তবে শোন, আসলে আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, আমাদের সম্পর্কটা অনেক দিনের ছিল। কিন্তু হুট করে যখন আব্বু আমার বিয়ের জন্য ওই লোকটাকে ঠিক করলো, আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমি ওই ছেলেকে ফোন দিয়েছিলাম যাতে ও এসে আব্বুর সাথে কথা বলে, কিন্তু ও তখন নিজেকে লুকিয়ে রেখেছিল। তারপর ও কি আসেনি? না, আসেনি। আমি ভেবেছিলাম ও হয়তো কোনো বড় বিপদে আছে, তাই আমার ফোন ধরছে না বা সামনে আসছে না। ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। আমি ভাবলাম যদি তোকে বিয়ে করি তবে তোকে সব বুঝিয়ে বলে কোনোভাবে সময় বের করতে পারবো। তুই ছোটবেলা থেকেই আমার কাছের, তাই ভেবেছিলাম তোকে অন্তত বোঝানো যাবে। কিন্তু বিয়ের পর যখন আমি খোঁজ খবর নিলাম, তখন জানতে পারলাম ও আসলে কোনো বিপদে ছিল না। ও আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছে। তার মানে তুমি ওই ছেলেকে পাওয়ার জন্য আমাকে শুধু একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলে? প্রথমে হয়তো তাই ভেবেছিলাম রে ঈশান, কিন্তু যখন জানলাম ও আমাকে ধোঁকা দিয়েছে, তখন আমি ভেতরে ভেতরে একদম শেষ হয়ে গিয়েছিলাম। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। কিন্তু সেই বিধ্বস্ত সময়ে তুই যেভাবে আমার পাশে ছিলি, তোর এই পাগলামি, তোর ওই নাছোড়বান্দা ভালোবাসা আর যত্ন, এগুলো আমাকে বদলে দিল। তুই তোর ব্যবহারের মাধ্যমে কখন যে আমার মনের সবটুকু জায়গা দখল করে নিলি, আমি নিজেও জানি না। তাহলে এখন কি সেই ছেলের জন্য তোমার মনে আর কোনো জায়গা আছে? না রে গাধা, ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল একটা মোহ। কিন্তু তোর সাথে থাকতে থাকতে আমি বুঝতে পারলাম আসল ভালোবাসা কাকে বলে। তুই আমার জীবনে আসিসনি, তুই আমার জীবনে এক আশীর্বাদ হয়ে এসেছিস। আজ আমি গর্ব করে বলতে পারি, তুই শুধু আমার স্বামী নোস, তুই আমার সবচেয়ে বড় শক্তি। তুই আমার ভালোবাসায় পরিণত হয়েছিস ঈশান। তুলির কথাগুলো শুনে ঈশানের মনে সব মেঘ যেন এক মুহূর্তে কেটে গেল। তার মুখে একগাল হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল তুলি তাকে কতটা গভীর থেকে ভালোবাসে। যে মেয়েটা এত বড় একটা ধোঁকা সহ্য করার পরও ঈশানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে, তার প্রতি ঈশানের সম্মান আরও বেড়ে গেল। ঈশান মুচকি হাসলো আর তুলির হাতটা শক্ত করে ধরল। তার মানে এই পিচ্চি ছেলেটাই শেষ পর্যন্ত আপনাকে ঘায়েল করে ফেললো। আমি তো ভাবলাম আপনি কোনোদিন আমায় পাত্তাই দেবেন না, অথচ আপনি আমার জন্য এত কষ্ট সহ্য করেছেন, এত পরিশ্রম করেছেন। আপনি সত্যি একটা পাগল। হ্যাঁ, তোর প্রেমে পড়া তো পাগলামি। এখন আসা বন্ধ কর, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। আর শোন, এবার থেকে যদি কোনো কিছু দেখিস তবে আগে আমায় জিজ্ঞেস করবি। নিজের উপর অত্যাচার করবি না, মনে থাকবে? থাকবে ম্যাডাম, থাকবে। আপনি পাশে থাকলে আর কোনো ভয় নেই। ঈশান তুলির মাথায় হাত বুলিয়ে দিল। দুজনের চোখের ভাষায় বলে দিচ্ছে তাদের মাঝে আজ কোনো লুকোচুরি নেই। যে বিয়ের শুরুটা হয়েছিল একটা মিথ্যা আর রহস্য দিয়ে, আজ সেই সম্পর্কটা সত্য আর নিখাত ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। ঈশান আর তুলি একে অপরের হাত ধরে অন্ধকারের মাঝেও এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো। তাদের এই টকঝাল মিষ্টি গল্পের এক নতুন এবং শান্ত অধ্যায় শুরু হলো আজ থেকে। রাতের আকাশটা আজ একদম পরিষ্কার। জানালার পর্দা সরিয়ে দিলে চাঁদের মায়াবী আলো এসে সরাসরি বিছানায় পড়ছে। ঈশান এখন পুরোপুরি সুস্থ, তার মনে এখন আর কোনো সংশয় নেই। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়না দিয়ে আর চোখে তুলিকে দেখছিল আর নিজের চুল ঠিক করছিল। তুলি তখন একটা গল্পের বই পড়াই খুব মনোযোগী ছিল। ঈশান মুচকি হেসে পা টিপে টিপে তুলির কাছে এগিয়ে গেল। হুট করে তার হাত থেকে বইটা কেড়ে নিয়ে বিছানার নিচে ফেলে দিল। তুলি তখন বেশ অবাক হয়ে বই থেকে মুখ তুলল। ঈশান তুলির খুব কাছে মুখ নিয়ে গেল এবং রোমান্টিক সব কথা বলে তুলিকে লজ্জা দিতে শুরু করলো।
তুলি তখন মুচকি হাসছিল এবং বই পড়ার জন্য তাকে শাসন করার চেষ্টা করছিল, কিন্তু ঈশান ছিল নাছোড়বান্দা। তুলি যখন ঈশানকে বেয়াদব বলল, ঈশান তখন আরো বেশি দুষ্টামি শুরু করলো। তুলি অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, আর ঈশান তার প্রেমে পড়ার গল্প শোনানোর সময় তুলি লজ্জে একেবারে লাল হয়ে গেল। তুলি এক পর্যায়ে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি দিচ্ছিল, আর ঈশান তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। তুলি তখন বালিশ দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। এই যে ম্যাডাম, আপনার কি আজ ঘুমানোর কোনো ইচ্ছে নেই? সারাক্ষণ ওই বইয়ের ভেতর মুখ গুজে থাকলে আমার দিকে তাকাবে কে? আমি কিন্তু আপনার লিগেল স্বামী। বইয়ের চেয়ে আমার দাম একটু বেশি হওয়া উচিত ছিল না? পিচ্চি, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি কে পিচ্চি আর কে বড়। আপনি কি ভেবেছেন আমি সারা জীবন আপনার ধমক খেয়েই চলবো? বেয়াদবি তো এখনো শুরুই করিনি তুলি। আমি তো ভাবছি আমার এই সুন্দরী বউটাকে আজ একটু বেশিই শাসন করব। সারাদিন তো আপনি আমাকে অর্ডার দেন, আজ না হয় আমি আপনাকে একটু অর্ডার দেই। ইস রে, স্বামীর সোহাগ তো আর ধরছে না। তুই তো আমার সেই পিচ্ছি ঈশান, এখন আবার বড় বড় কথা শিখলি কবে থেকে? বই পড়ছি, পড়তে দে, ডিস্টার্ব করিস না তো। তোর অর্ডার শুনতে আমার বইয়ে গেছে। যা ওদিকে গিয়ে শো, অনেক রাত হয়েছে, কাল আবার কলেজ আছে তো তোর। কলেজের কথা এখন থাক, এখন শুধু তুমি আর আমি। জানো তুলি, যেদিন তোমাকে প্রথম শাড়ি পরে আমাদের বাড়িতে আসতে দেখেছিলাম, সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। আজ যখন তুমি নিজেই ধরা দিয়েছ, তখন আমি কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? ঈশান, কি করছিস কি? ছাড় আমাকে, বইটা তুলে আন। তুই দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস। তুই একটা আস্ত শয়তান ঈশান। আমি ভাবতেই পারিনি তুই এত রোমান্টিক কথা বলতে পারিস। আমাকে ছাড়, এবার দম বন্ধ হয়ে আসছে। লজ্জা পাবো কেন? আমি কি তোর মতো ছোট নাকি? এই যে দেখ, তোর চেয়ে আমি লম্বায় বড়, বয়সে বড়, আমাকে শাসন করার চেষ্টা করবি না। বয়সে বড় হলে কি হবে? মনে তো আপনি আমার চেয়েও বেশি ছোট। এই যে এখন যে মুখটা করেছেন, ঠিক যেন একটা ছোট বাচ্চার মতো। এসো তো দেখি তোমার এই গাল দুটো কতটুকু লাল হয়েছে। তুলি, আমরা সারা জীবন এইভাবেই থাকবো তো? কোনো দিন আর আমায় ছেড়ে যাবে না তো? ওই পুরনো দিনের কোনো ছায়া যেন আমাদের মাঝে আর না আসে। পাগল ছেলে, তোকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তুই আমার সেই আশ্রয়, যেখানে আমি সব দুঃখ ভুলতে পারি। তুই শুধু আমার ঈশান হয়ে থাকিস। আমি আর কিচ্ছু চাই না। চা কেন, আমি তোকে কাল সকালে তেতো করল্লা ভাজি দিয়ে নাস্তা করাবো, দেখিস। খুব তো পক্ক পক্ক কথা বলছিস এখন। এরপর শুরু হলো তাদের মধুর বালিশ ছোড়াছুড়ি। সারা ঘর তাদের খিলখিল হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। ঈশান যখন তুলির গাল টেনে দিচ্ছিল, তুলি তখন রেগে যাওয়ার অভিনয় করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। হাসতে হাসতে যখন তারা ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল, তখন ঘর জুড়ে এক স্নিগ্ধ নীরবতা নেমে এলো। ঈশান তখন তুলির হাতটা খুব শক্ত করে ধরল এবং তার কাঁধে পরম শান্তিতে মাথা রাখলো। তুলিও তার চুলে হাত বুলিয়ে দিতে শুরু করলো। তাদের সম্পর্কের তিক্ততা এখন পুরোপুরি বিলীন হয়ে গেছে। যে মেয়েটাকে ঈশান একদিন বড় আপু বা শাসনের পাত্রী ভাবত, আজ সেই মেয়েটাই তার সমস্ত পৃথিবীর কেন্দ্রবিন্দু। তুলিও অনুভব করলো জীবনের সব কঠিন সময়ে ঈশানের এই ভালোবাসায় তাকে পূর্ণতা দিয়েছে। রাত গভীরে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এক শান্ত ঘুমে তলিয়ে গেল, আর তাদের এই খুনসুটি যেন এক চিরস্থায়ী রূপ পেল। সকালের নরম রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে এসে পড়েছে। কাল সারা রাতের খুনসুটি আর বালিশ চোরাচুরির পর দুজনে ঘুম ভেঙেছে অনেক দেরিতে। ঈশান তখনও অঘরে ঘুমোচ্ছে, কিন্তু তুলির ঘুমটা একটু আগে ভেঙে গেছে। সে আলতো করে নিজের কুনুয়ে ভরতে ঈশানের শান্ত মুখটার দিকে তাকিয়েছে। ঘুমালে এই ছেলেটাকে একদম বাচ্চার মতো লাগে, অথচ জেগে থাকলে এর জ্বালায় টেকা দেয়। তুলি নিজের অজান্তেই মুচকি হাসলো এবং ঈশানের কপালে এসে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল। সে ভাবছে এই মানুষটাই তার অন্ধকার জীবনে ভোরের আলোর মতো এসে সবটা পাল্টে দিয়েছে। তুলি যখন ঈশানের গালে হাত ছোঁয়ালো, তখন ঈশান হুট করে তুলির হাতটা ধরে ফেলল। ঈশান চোখ খুলেনি, শুধু ঠোঁটের কোণে একটু দুষ্ট হাসি ফুটে উঠেছে। তুলি অপ্রস্তুত হয়ে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঈশান তাকে আরো শক্ত করে টেনে নিজের বুকের কাছে নিয়ে এলো। সকালে জেগে আমার দিকে এভাবে অপলক তাকিয়ে থাকাটা কি এখন আপনার নতুন নেশা তুলি? আমি কিন্তু সব টের পাই। কি ভাবছিলেন আমাকে নিয়ে? আমি কি খুব বেশি কিউট? একদম না,
আমি ভাবছিলাম তোর নাকটা কেন এত খাড়া, একদম তীরের মতো বিঁধে যায়। আর হাত ছাড় ঈশান, এখন ওঠার সময় হয়েছে। আম্মু নিশ্চয়ই নাস্তা নিয়ে বসে আছে, ছাড় বলছি। ছাড়বো না। আজ তো ছুটির দিন। আম্মু জানে তার ছেলে কাল অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছে, তাই কেউ ডাকতে আসবে না। তুমি বরং বলো কাল রাতে যে কথাগুলো অর্ধেক রেখে ঘুমালে সেগুলো এখন পূরণ করবে কিনা। ঈশান, তুই দিন দিন খুব বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস। আমি তোকে সেই ছোটবেলার মতো চট দেব একটা। কি কথা বাকি ছিল শুনি? আমি তো সব বলেই দিয়েছি। বলেননি তো? আপনি বলেছিলেন আমি আপনার ভালোবাসায় পরিণত হয়েছি, কিন্তু একবারও তো বলেননি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার কিন্তু আজ পুরোটা শুনতে হবে, নইলে আমি আপনাকে এই বিছানা থেকে নামতেই দেব না। ওরে আমার আদবকারী রে, তোকে ভালোবাসি কি না সেটা কি আর মুখে বলতে হয়? এই যে সারা রাত জেগে তোর জ্বরের সময় মাথায় জলপট্টি দিলাম, সেটা কি এমনি এমনি? এই যে এখন তোর এই দুষ্টুমিগুলো মুখ বুজে সহ্য করছি, এটাই কি ভালোবাসা না? ওগুলো তো দায়িত্ব তুলি। আমি চাই তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে আমি তোমার পৃথিবী। বলো না একবার প্লিজ। তুলি এবার ঈশানের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো সন্দেহ নেই, কোনো তিক্ততা নেই, আজ শুধু এক সমুদ্র পরিমাণ নির্ভরতা। তুলি ধীরে ধীরে ঈশানের আরও কাছে সরে এলো। দুজনের নিঃশ্বাস এখন একে অপরের গায়ে লাগছে। তুলি খুব নিচু স্বরে একদম ঈশানের কানে কাছে মুখ নিয়ে গিয়ে নিজের মনে জমানো সব অনুভূতি প্রকাশ করলো। ঈশান তখন চোখ বন্ধ করে পরম শান্তিতে সেই কথাগুলো শুনছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন এখানেই থেমে যায়। তুলি যখন ঈশানের গলার নিচে মাথা রাখলো, ঈশান তখন তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো। তাদের সম্পর্কের রসায়নটা এখন এতটাই গাঢ় যে কোনো শব্দ ছাড়াই তারা একে অপরের মনের কথা বুঝতে পারে। জানো তুলি, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। মনে হয় এই সুখটা যদি কোনোদিন শেষ হয়ে যায়, তুমি যদি আবার সে আগের মতো গম্ভীর হয়ে যাও। আর কোনো দিন তেমন হবে না রে পাগল। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি, কিন্তু এখন থেকে আমি শুধু তোকে ভালোবাসবো। তুই আমার সেই দুষ্টু ঈশান হয়েই থাকিস, যে আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারবে। তোকে ছাড়া আমার দিনগুলো এখন একদম ফাঁকা লাগে। তাহলে আজ কি সত্যি সে তেতো করলার নাস্তা হবে, নাকি আমার জন্য স্পেশাল কোনো মেনু আছে? করল্লা ভাজিই হবে, তবে তুই যদি ভালো হয়ে থাকিস তবে সাথে এক কাপ কড়া করে কফি বানিয়ে দিব। আর হ্যাঁ, আজ আমাদের বিকেলের দিকে একটু ঘুরতে বের হতে হবে, কিন্তু অনেক দিন কোথাও যাওয়া হয় না। ঘুরতে যাব, তবে একটাই শর্ত, তোমাকে নীল শাড়ি পরতে হবে। ওই শাড়িতে তোমাকে যখন দেখি তখন মনে হয় তুমি আমার জীবনের অপ্সরা, আর আমি থাকবো তোমার সেই মজনু হতে হবে না, তুই আমার ঈশান হয়ে থাকলেই হবে। এবার ওঠ, অনেক বেলা হয়েছে, মানুষ জানলে হাসাহাসি করবে। তুলি উঠতে চাইলে ঈশান তাকে ছাড়লো না। সে তুলির কপালে আলতো করে ভালোবাসার চিহ্ন এঁকে দিল। সারা ঘরে এক রোমান্টিক আবহ ছড়িয়ে পড়লো। তাদের এই টকঝাল মিষ্টির সম্পর্কটা আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। যে বিয়ের কোনো ভিত্তি ছিল না, আজ সেই সম্পর্কটাই হয়ে উঠেছে দুনিয়ার সবচেয়ে সুন্দর আর মজবুত বন্ধন। ঈশান আর তুলি একে অপরের দিকে তাকিয়ে হাসলো, যে হাসিতে মিশে আছে হাজারো অব্যক্ত কথা আর অন্তহীন ভালোবাসা। সকালে সোনালি রোদ তাদের এই মধুর মুহূর্তটাকে আরও রঙিন করে তুলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আকাশের রংটা এখন সিঁদুরে লাল, আর সেই লালিমা এসে পড়ছে ঘরের জানালায়। ঈশান ড্রয়িং রুমে বসে বারবার ঘড়ি দেখছিল। তুলি সেজে তৈরি হতে ঘরে ঢুকেছে, আর বের হওয়ার নাম নেই। ঈশানের ধৈর্য যেন আর বাদ মানছে না। সে কয়েকবার দরজার সামনে গিয়েও ফিরে এসেছে। ঠিক তখনই ঘরের দরজাটা ধীরলয়ে খুলে গেল। ঈশান তাকিয়েছিল জানালার দিকে। দরজার শব্দ শুনে সে এদিক ওদিক ফিরতেই তার চোখের পলক যেন স্থির হয়ে গেল। নীল রঙের একটা জামদানি শাড়িতে তুলির সামনে দাঁড়িয়ে আছে, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে গাঢ় কাজল, আর চুলে হালকা করে লাগানো একটা বেলি ফুলের মালা। নীল রংটা তুলিকে যেন এক অন্য জগতের মানুষ বানিয়ে দিয়েছে। ঈশানের মনে হলো সে কোনো মায়াবী ঘোরের মধ্যে পড়ে গেছে। তার কণ্ঠস্বর হারিয়ে গেছে, বুকটা দুরু দূর কাঁপছে। সে যেন নিজের সামনে কোনো সাধারণ মেয়েকে নয়, বরং এক মায়াবী অপ্সরাকে দেখছে। ঈশান কিছুক্ষণ থেমে থেকে মুগ্ধ চোখে তুলির দিকে তাকিয়ে রইল। তুলি, এটা কি সত্যি তুমি, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমি তো জানতাম নীল শাড়িতে তোমাকে সুন্দর লাগে, কিন্তু তুমি যে এতটা মারাত্মক হয়ে উঠবে সেটা তো আমার জানা ছিল না। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসছে। খবরদার, একদম ভেতরে যাবে না।
তুমি যদি এখন শাড়ি বদলে আসো তবে আমি আজ সারা রাত এই দরজার সামনে দাঁড়িয়ে ধর্মঘট করব। তুমি জানো না তুলি, এই কাজলি চোখে যখন তুমি আমার দিকে তাকাও তখন আমার ভেতরটা কেমন করে ওঠে। আজ মনে হচ্ছে আমি তোমার এই নীল সাগরে সত্যি সত্যি ডুবে যাব। কি শুরু করলি ঈশান? তুই তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিস। আমি কি খুব বেশি সেজে ফেলেছি? শাড়িটা কি বদলে আসবো? তোর এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আমার নিজেরই অস্বস্তি হচ্ছে। হয়েছে, অনেক হয়েছে। এবার নাকামো করতে হবে না। চল, এখন দেরি হয়ে যাচ্ছে তো। সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকুক, পুরো পৃথিবী দেখুক যে আমার বউটা কত সুন্দর। কিন্তু সমস্যা একটাই, আমার এখন আর বাইরে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে সারা রাত তোমাকে এভাবেই সামনে বসিয়ে রাখি আর অপলক তাকিয়ে থাকি। তোমাকে দেখলে কেন জানি আমি নিজেকে সামলাতে পারি না। মনে হয় আমি তোমার প্রেমে পুরোপুরি মাতাল হয়ে গেছি। ঈশান ধীরে ধীরে তুলির কাছে এগিয়ে গেল। তুলি কিছুটা অপ্রস্তুত হয়ে পেঁচাতে চাইল, কিন্তু দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। ঈশান তুলি দুই হাতে হাত রেখে তাকে মাঝখানে বন্দি করে ফেলল। নীল শাড়ি খসখসে শব্দ আর বেলি ফুলের তীব্র ঘ্রাণ ঈশানের ইন্দ্রিয়গুলোকে যেন আরো বেশি আচ্ছন্ন করে দিল। তুলি তখন কাঁপছে, তার নিঃশ্বাস দ্রুত পড়ছে। ঈশান তুলি চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তার চোখে তখন ভালোবাসার এক মাতাল করা নেশা। তুলি চোখ বন্ধ করে ফেলল। তার লম্বা চোখের পাতাগুলো তখন থরথর করে কাঁপছিল। ঘর জুড়ে এক নিঃশব্দ কিন্তু তীব্র রোমান্টিক মুহূর্ত তৈরি হলো। ঈশান তুলির কপালে আলতো করে নিজের ওষ্ঠ ছোঁয়ালো। সেই স্পর্শে তুলির সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে নিজের অজান্তেই ঈশানের শার্টের হাতাটা শক্ত করে খামচে ধরল। ঈশান, প্লিজ ছাড় আমাকে। মা বাবা ডাকবে এখন। তুই কি চাস বলতো? এইভাবে তাকালে আমি কথা বলতে পারি না। তুই বড়ই দুষ্টু হয়ে গেছিস ঈশান। সেই ছোটবেলার শান্ত ছেলেটা কোথায় হারিয়ে গেছে? তোর এই মাতাল করা দৃষ্টি সামলানোর ক্ষমতা আমার নেই রে। আমি চাই তুমি সারা জীবন আমার এই নেশা হয়ে থাকো। তুমি কি জানো তুলি, এই যে বেলি ফুলের গন্ধটা তোমার চুলে মাখিয়েছ, এটা আমাকে পাগল করে দিচ্ছে। আজ আমি কোনো নিয়ম মানব না, কোনো কথা শুনবো না। আজ শুধু আমি আর তুমি। সেই শান্ত ছেলেটা তো তোমার ভালোবাসায় মরে ভূত হয়ে গেছে। এখন যে সামনে দাঁড়িয়ে আছে সে শুধু তোমার পাগল প্রেমী। আজ নীল শাড়িতে তোমাকে দেখে আমার মনে হচ্ছে দুনিয়ার সব সৌন্দর্য বুঝি তোমার এই মুখটাতে ঈশ্বর ঢেলে দিয়েছেন। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু এই ঘরের ভেতরে ভালোবাসার যে আলো জ্বলেছে তা যেন পূর্ণিমার চেয়ে উজ্জ্বল। ঈশান আর তুলি এই গভীর মুহূর্তটা বলে দিচ্ছে তাদের মধ্যে আর কোনো আড়াল নেই। তারা এখন একে অপরের হৃদস্পন্দনের প্রতিটি ছন্দ চিনতে পারে। নীল রঙের মায়ে আর প্রেমের নেশায় তারা দুজন আজ এক হয়ে মিলেমিশে গেল। সময়ের চাকা যেন থমকে দাঁড়িয়েছে এই ভালোবাসার কাছে। তুলি লজ্জায় ঈশানের বুকের মাঝে মুখ লুকালো আর ঈশান তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। নীল শাড়ির মায়া আর বেলি ফুলের সুবাসে মেশানো সেই সন্ধ্যাটা যেন ঈশান আর তুলি জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো। বছর ঘুরে গেছে, যে বিয়েটা একদিন যে তার রহস্য দিয়ে শুরু হয়েছিল, আজ সেই সম্পর্কটাই এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। ঈশান এখন আর সেই আগের মতো অবুঝ ছোট্ট ছেলেটা নেই। সে এখন তুলি উপযুক্ত জীবনসঙ্গী হয়ে উঠেছে। আর তুলি সে খুঁজে পেয়েছে তার জীবনে সেই কাঙ্ক্ষিত আশ্রয়, যেখানে তাকে আর কোনো মিথ্যা বা ধোকার আশ্রয় নিতে হয় না। আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে বেলি ফুলের চার আর মৃদু নীল আলো। ঈশান আজ নিজের হাতে সব আয়োজন করেছে। তুলি যখন ছাদে এলো, সে দেখলো ঈশান একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তুলিকে আজ আরো বেশি মায়াবী লাগছে। ঈশান এগিয়ে গিয়ে তুলির সামনে হাঁটু গেড়ে বসলো। তুলি, ঠিক 1 বছর আগে এই দিনে আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম। তখন হয়তো আমার মনে জেদ ছিল একরাশ পাগলামি, কিন্তু আজ এই 1 বছর পর আমি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, তোমাকে জোর করে পাওয়াটা ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তুমি কি সারাটা জীবন আমার এই পাগলামিগুলো সহ্য করে আমার পাশে থাকবে? আমি কথা দিচ্ছি কোনো দিন আর তোমার চোখে জল আসতে দেব না। তুমি কি আমার হবে সারা জীবনের জন্য? পাগলামি তো তুই করিসনি ঈশান, পাগলামি তো আমি করেছিলাম তোকে চিনতে ভুল করে। তুই যে আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছিস সেটা আমি আজ প্রতি মুহূর্তে অনুভব করি। তোকে ছাড়া আমার এই পৃথিবীটা এখন ভাবাই যায় না রে। তুই শুধু আমার স্বামী নোস, তুই আমার অস্তিত্ব। আমি মরণ পর্যন্ত তোর এই পাগলামিগুলো আগলে রাখতে চাই। ভালোবাসি রে পাগল, তোকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আজ কি সেই তেতো করলা ভাজির ভয় দেখাবে না, নাকি আজ ডিনার স্পেশাল কিছু থাকছে? আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না।
আজ এই চাঁদের আলোয় আমি শুধু তোমাকে দেখতে চাই। জানো তুলি, নীল শাড়িতে তোমাকে যেমন মায়াবী লাগে, আজ এই সাধারণ শাড়িতেও তোমাকে ঠিক ততটাই অপার্থিব লাগছে। তোমার এই হাসিটার জন্য আমি 7 জন্ম অপেক্ষা করতে পারি। তুই না একদম নেকো হয়ে গেছিস। করল্লা ভাজি আজ ছুটি পেয়েছে। আজ তোর প্রিয় সব খাবার রান্না করেছি, কিন্তু খাবারের চেয়েও বড় উপহার তো তুই আমাকে দিয়েছিস। তুই আমাকে বিশ্বাস করতে শিখিয়েছিস, ভালোবাসতে শিখিয়েছিস। আজ থেকে আমাদের মাঝে আর কোনো রহস্য নেই, কোনো লুকোচুরি নেই। আছে শুধু বিশ্বাস আর এক আকাশ ভালোবাসা। ঈশান উঠে দাঁড়িয়ে তুলিকে খুব কাছে টেনে নিল। তুলি তার মাথাটা ঈশানের চওড়া বুকে রাখলো। ঈশান তুলির কপালে আলতো করে নিজের ভালোবাসার ছাপ এঁকে দিল। এই ছাদের এক কোণেই দাঁড়িয়ে তারা দুজনে যখন আকাশের দিকে তাকালো, তখন মনে হলো প্রতিটি নক্ষত্র যেন তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে চলছে। তাদের সম্পর্কে সেই টকঝাল মিষ্টি দিনগুলো আজ এক পূর্ণতা পেল। ঈশান বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের ভুলগুলো শুধরে নিয়ে একসাথে পথ চলা। আর তুলি বুঝতে পারলো আসল ভালোবাসা বয়সের ফ্রেমে ধরা পড়ে না, তা ধরা পড়ে হৃদয়ের টানে। চাঁদের আলোয় ভেজা সেই রাতে তারা একে অপরের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলো যতই ঝড় আসুক তারা কেউ কারোর হাত ছাড়বে না। যে দুষ্টু পিচ্ছি ছেলেটাকে তুলে একদিন অবহেলা করেছিল, আজ সেই ছেলেটাই তার পুরো জগৎ হয়ে দাঁড়িয়েছে। হাসি মুখে তারা একে অপরের চোখের ভাষায় হারিয়ে গেল। দূরে কোথাও হয়তো সানাই পাচ্ছিল, যা তাদের এই মিলনকে আরও মোহময়ী করে তুলছিল।